আমাদের চলতরি যেটা আছে এটা এখান থেকে একটা কোশ্চেন হবে, তোমাদের একটা কোশ্চেন হবে আর কয়েকটা এমসিকিউ হবে। আর তোমরা যখন ভার্সিটি পরীক্ষা দিবা বা ইঞ্জিনিয়ারিং করবা এখান থেকে কোশ্চেন অবশ্যই তোমার চলে আসবে। তো এখন কথা বলেন হচ্ছে যে কীভাবে কোশ্চেনগুলো হয় না হয়, যেহেতু আমাদের সময় অনেকগুলো না আছে, আমরা একটা কাজ করে নিব, আমাদের বেসিক সহ সব কিছু আমরা করে নিব, ঠিক আছে? তো দেখো চলতরিতে কী কী স্টাডি করা লাগবে, এটা কি লিখে দেওয়া লাগবে? ভাই লিখে দেওয়া লাগবে, লিখে দিলে বেটার হইতো। তো লিখো, আমরা আসলে যা যা আলোচনা করব তো আমাদের এখানে সুন্দরভাবে লিখে নিবা, তোমরা কী কনসেপ্টগুলো সুন্দরভাবে লিখবা। হ্যাঁ, এই কী কনসেপ্ট থাকবে আমাদের প্রথমে, তোমরা জানো এটা যে তড়িৎ কী জিনিস, এই তড়িৎ থাকবে। তো তড়িতের মধ্যে দুইটা ভেরিয়েশন থাকবে, একটা হচ্ছে আমাদের গড় তড়িৎ, তোমরা একদিন জানো, আর একটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক তড়িৎ। তারপর আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে তাড়ন বেগ। তারপর আমাদের আলোচনা করতে হবে, তোমরা জানো যে ওমস ল। তারপর এখানে আমাদের আলোচনা আসবে, তোমরা জানো এগুলেন রোদের ব্যাপারটা তোমরা জানো, ঠিক আছে? তারপর আপেক্ষিক রোধ, তারপর হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। তারপর আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, জুলের তাপীয় ক্রিয়া সূত্রটা, তড়িৎ শক্তি তড়িৎ কাজ। তারপর আলোচনা হবে আমাদের ওই ভিডিআর সিডিআর, সুন্দরভাবে লিখবা ভিডিআর, তারপর হচ্ছে সিডিআর। ভিডিআর বলতে যে ভোল্টেজ ডিভাইডার রুল যেটা, আরটা হচ্ছে সিডিআর বলতে তড়িৎ মানে কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, এগুলো জানো তোমরা। তারপরে আর আলোচনা করবা কি, তারপর আলোচনা করবো হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তারপরে তোমরা চলে আসবা এইটিকে একটু লিখি, সেটা হচ্ছে আমাদের কাশ্যপের সূত্র। তোমরা জানতেছো আবার কাশ্যপের সূত্র দুইটা আছে, আবার দুইটা তিনটা না, একটা হচ্ছে কেভিএল, একটা হচ্ছে কেসিএল, দুইটা এখানে কাশ্যপের হয় দুইটা। এটা আমাদের কেভিএল, আরটা হচ্ছে আমাদের কেসিএল, কাশ্যপ কারেন্ট ল, কাশ্যপ ভোল্টেজ ল। আরটা বানাবো নাকি? বানাইলে বানানো, সমস্যা নেই। আচ্ছা, আর একটা পড়বো আমরা, সেটা হচ্ছে আমাদের মিটার ব্রিজ। আমাদের এখানে শান্ট আলোচনা হবে, তারপর এমিটার আলোচনা হবে, তারপর আমাদের গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার দেখছো। তারপর হচ্ছে আমাদের সেল কম্বিনেশন। হ্যাঁ, সেল কম্বিনেশন মানে অনেকগুলো আলোচনা হবে। তো হয়তো একদিনে আমরা শেষ করতে পারবো না, দুটো লেকচার লাগতে পারে আমাদের সর্বোচ্চ এইখানে। হ্যাঁ, বড় একটা অধ্যায়, অনেকগুলো ডিসকাশনের বিষয়, 3টে লেকচার লাগবে না ঈর্ষাদ। দেখো ওটানো হয়ে গেছে তো নাকি? আমরা আসি প্রথমে চলে আসবো যেটা, সেটা হচ্ছে আমাদের তড়িৎ নিয়ে আলোচনা করবো আমরা। এখন কথা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এটা মিশাই দিলাম, ওঠা নিচ্ছে তো নাকি? জাকিয়া না নিলে ওঠাই না তুমি ততক্ষণে। এখানে আরও কিছু মিসিং হতে পারে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আর কি আলোচনা করবো। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে তড়িৎটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক। তো আসলে গড় এবং তাৎক্ষণিক কীভাবে বুঝবো, তো তার আগে বোঝা দরকার হচ্ছে তড়িৎ কী জিনিস। দেখো তো হিমেল, আমরা নর্মালি যদি একটা কথা বলি যে আমাদের এখানে একটা ব্যাটারি লাগানো আছে, তো এটা আমাদের পরিবাহী তারটা নর্মালি। তো পরিবাহী তার যেটা আছে আমাদের ব্যাটারি লাগানো আছে, এখানে প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। তো তোমরা জানতেছো যে তড়িৎ বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে আমাদের আধানের প্রবাহ। তার মানে এখানে আমি স্পষ্ট বুঝলাম, আমি মনে করলাম এভাবে যে এইখানে এই পুরো আমাদের যে পরিবাহীটা আছে, এই পরিবাহীতে আমাদের কি পরিমাণ আধান টি সময় এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারবো যে আমাদের তোমার টি সময় প্রবাহিত আধান বা চার্জ হচ্ছে কিউ পরিমাণ, অতএব একক সময় প্রবাহিত চার্জ হচ্ছে আমাদের কিউ ডিভাইড বাই টি। এটাকে আমরা বলছিলাম তড়িৎ, দ্যাট ইজ এবং জানা আছে তোমাদের গ্ল্যান, এটা নিয়ে তোমাদের এক্সট্রা করে হ্যাসেল পাওয়া লাগে না। তার মানে আমি এখান থেকে স্পষ্ট বুঝলাম যে আমাদের প্রবাহ মাত্রা যেটা হবে, তড়িৎ প্রবাহ যেটা হবে, সেটা হচ্ছে আমাদের আই, আর আই সমান হবে আমাদের কিউ ডিভাইড বাই টি। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আসলে আইয়ের এককটা কি একটু বের করে নিই। বলো আইয়ের একক কী হবে? এখানে চার্জের একক কি? কুলম, আর সময়ের একক সেকেন্ড, তার মানে কুলম পার সেকেন্ড, এটাকে আমরা সংক্ষেপে বলি এম্পিয়ার। ব্যাস, এই কথাগুলো তোমরা একটু মাথায় রাখবা, জাস্ট এমসিকিউর জন্য, ঠিক আছে? মানে আমাদের টার্গেট হচ্ছে একটাই ইমেল, এখানে এমসিকিউ সিকিউ যা আছে সব কিছু এ টু জেড কভার হয়ে যাবে। ওইভাবে তো পড়তেছি প্রত্যেকটা অধ্যায়, এখানেও সেটা করবো, এখানে এক্সট্রা কিছু নেই। তো আমাদের প্রবাহ মাত্রা যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের বোঝা শেষ। এখন তোমরা আমাকে একটু কথা বলো, আমাদের যে প্রবাহ মাত্রাগুলো হয়, এই প্রবাহ মাত্রা কিন্তু আমি লিখছিলাম, এখানে প্রবাহ মাত্রা হবে আমাদের দুই প্রকার। কয় প্রকার লিখছিলাম? দুই প্রকার, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক। তো একটু আসো এবার গড় কোনটা জিনিস আর তাৎক্ষণিক কোনটা জিনিস একটু আমরা ডিফাইন করি। বলো হিমেল, মাথা ঠান্ডা করে বলো। এখানে আমি যদি বলি যে আমরা তো প্রবাহ মাত্রা পাইলাম আই সমান হচ্ছে কিউ ডিভাইড বাই টি, এখন কোন কথা হচ্ছে আমি গড় চাচ্ছি আর হচ্ছে তাৎক্ষণিক চাচ্ছি। আচ্ছা, তোমরা কি জানো একটা ব্যাটারিতে যদি আমি খেয়াল করে দেখো, এই পুরো পরিবাহীটা যুক্ত করছে এই ব্যাটারির সঙ্গে, যুক্ত করার সঙ্গে সঙ্গে কি আমাদের সাপোজ মনে করলাম এখানে পরিবাহিত একটা রোধ আছে, রোধের মান হচ্ছে 5 ওহম, আর এখানে বিভব দিলাম হচ্ছে 10 ভোল্ট। তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কতটুকু হবে? কতটুকু প্রবাহ মাত্রা হবে? হ্যাঁ, ওই যে ওমের সূত্র জানা আছে তো, যে ভি সমান হচ্ছে আমাদের আই, আর এখান থেকে আমাদের আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই আর, আলটিমেটলি আসতেছে আমাদের 10/5, আর অ্যান্সার আছে 2 এম্পিয়ার।
এখন কথা হচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ কি ইনস্ট্যান্ট যাবে? যাবে না, কিন্তু প্রথমে সে শুরু করবে 0.0001, এভাবে বাড়াবে আস্তে আস্তে, এবং সর্বোচ্চ মাত্রায় গিয়ে কত বলতো 2 অ্যাম্পিয়ার। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের যে প্রবাহ মাত্রাটা হবে সেই প্রবাহ মাত্রা সময়ের উপর ডিপেন্ড করতেছে। আমি যদি খুব ক্ষুদ্র সময় ধরি, একদম কথা বলেন, আর এই যে 2 অ্যাম্পিয়ার যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে, সে সময় যদি আমাদের মনে করলাম যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাওয়ার জন্য 5 সেকেন্ড সময় লাগে, তো 5 সেকেন্ডের মাঝে যে কোনো আমি 1 সেকেন্ড বলবো আমি, তাহলে এটা কি হচ্ছে? তাৎক্ষণিক। যদি 1 সেকেন্ডে আরও অনেক কম বলি, সেটা তাৎক্ষণিক। আর যদি বলি 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মাঝে মোট তড়িৎ কত, তখন আমাকে কী করতে হবে? 1 আর 2 এর মাঝে কি মোট তড়িৎ মানে কি করা লাগবে? গড় করা লাগবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে তো আমাদের প্রবাহ মাত্রা সেম হচ্ছে না। আর ভাই চার্জের প্রবাহ সমান হচ্ছে না, চার্জের প্রবাহ সমান নয় বিধায় আয়ের মানটা ভিন্ন ভিন্ন আসতেছে। বুঝলেন আমার এখনো কথা? এটা কথা বাদ দাও, তোমরা নর্মালি একটু আসো, বলো এবার মাথা ঠান্ডা করে বলো। তাহলে আইকে পাচ্ছি দুইটা, একটা পাচ্ছি আমি গড়, আর একটা পাচ্ছি আমি কি তাৎক্ষণিক। হিমেল দেখো, একটা গড়, একটা তাৎক্ষণিক। এখন একটু মাথা ঠান্ডা করে বলো আমাকে, আমাদের গড় যেটা আছে সেটা গড়টা আমি কেমন বের করবো? আমরা খেয়াল করলাম যে আমি যদি বলি আই অফ গড় বের করবো, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে এখান থেকে, কি লিখতে হবে বলো? গড় বলছে, হ্যাঁ, এই যে প্রথম সময় এবং শেষ সময় নাকি, যে সময় বলবে, তাহলে আমাকে এখানে লিখতে হবে ডেল্টা কিউ ডিভাইড বাই হচ্ছে আমাদের ডেল্টা টি। আর তারপর আমাকে বলতে হবে যে আমাদের এখানে আই গড় ইজ ইকুয়াল টু হবে আমাদের ডেল্টা কিউ বলতে কিউ অফ ফাইনাল মাইনাস কিউ অফ ইনিশিয়াল, আর এখানে টি ফাইনাল মাইনাস টি অফ ইনিশিয়াল। যদি বলে 5 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মাঝে গড় প্রবাহ কত, তখন আমি জাস্ট 5 সেকেন্ডটা হচ্ছে আমাদের এভাবে বলবো, 2 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মাঝে গড় প্রবাহ কত, তাহলে ফাইনাল কোনটা আমাদের 5 সেকেন্ড। 5 সেকেন্ডে চার্জ, 2 সেকেন্ডে চার্জ, 5 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড, কয় সেকেন্ড হয়? 5 মাইনাস 2, অ্যান্সার হচ্ছে 3 সেকেন্ড। বুঝলে না মনে হয় কথা? এখনও আরও ভালো বুঝতে পারবে, একটু দাঁড়াও। এবার লাগবে তাৎক্ষণিক। অন্তরীকরণ আমাদের করা আছে। অন্তরীকরণ যে কাজটা করে সেটা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনটা হিসেব করে দেয়। তার মানে আমি যদি এবার আই অফ তাৎক্ষণিক বের করতে চাই বা ইনস্ট্যান্টেনিয়াস, তখন আমাকে বলতে হবে এখানে কি ডিডি টি অফ, এখানে হচ্ছে কিউ। আরে ভাই, এটা তো তাৎক্ষণিক পরিবর্তনটা বোঝাই দেয়। তাহলে এবার তুমি আমাকে বলো যে আমরা এখানে আসলে আই যেটা পাচ্ছি সেটা কয়টা পাচ্ছি? ইমেল দুইটা, একটা হচ্ছে আমাদের গড়, আরটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক। কথা বুঝলা? একটু বিষয়টাকে আরও ডিপলি একটু ক্লিয়ার করে নিই, তাহলে পরে তোমাদের জন্য সুবিধা হবে। তোমাদের বলা আছে এভাবে যে কিউ সমান হচ্ছে আমাদের, একটু দেখো ভালো করে শোনো, আমি যদি উদাহরণ দিই, আমরা যদি একটা এক্সাম্পলে আসি, যে সাপোজ যদি এভাবে বলে, যদি কিউ সমান হচ্ছে আমাদের 2t স্কোয়ার প্লাস 3t, এত কুলম। শুনছো আলি? দেখো কিউ এর মান হচ্ছে এত কুলম। এবার বলা হয়েছে আমাদের প্রথম 1 নম্বর কোশ্চেনে বলতেছে যে 2 সেকেন্ড সময় প্রবাহ কত, আর 2 নম্বর কোশ্চেন বলতেছে যে তোমার এইভাবে বলতেছে 1 ও 5 সেকেন্ড সময় প্রবাহ কত, অথবা এভাবে বললো 2 সেকেন্ড সময় প্রবাহ কত, আর এখানে বলছে 1 ও 2 সেকেন্ড সময় প্রবাহ কত। শুনছো? দুটো কিন্তু 2 রকম কোশ্চেন বলছে। দেখো জাকিয়া, ভালো করে দেখো। কিউ একটা ফাংশন আকারে দেওয়া আছে, কার ফাংশন দেওয়া আছে? সময়ের ফাংশন। প্রথম কোশ্চেন বলতেছে, তাই না, প্রথম কোশ্চেন বলতেছে 2 সেকেন্ড সময় প্রবাহ কত। আচ্ছা, 2 সেকেন্ড সময়টা এটা কি ইনস্ট্যান্টেনিয়াস নাকি গড়? তাৎক্ষণিক, একটা নির্দিষ্ট টাইমকে ফিক্সড করতেছে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, আমি যদি সমাধান করি 1 নম্বরটা সুন্দরভাবে, তোমাকে বলতে হবে 1 নম্বরের সমাধান কী হবে, যে আমাদের আই 2 সেকেন্ডে, এই যে 2 সেকেন্ডে ইজ ইকুয়াল টু হবে আমাদের ডিডি টি অফ কিউ। কথা বলেন। আর এখন আমি যে কাজটা করবো, বলো মাথা ঠান্ডা করে, এবার মাথা ঠান্ডা করে আমাকে বলো ডিডি টি অফ যে কিউটা আছে সেই কিউটা কতটুকু? এই যে 2t স্কোয়ার প্লাস 3t, বোঝো নেই মনে এখনো? তাহলে এখানে সুন্দরভাবে তুমি বসাই দাও তো, ডিফারেন্সিয়েট করতে পারবো না? তাহলে এখানে আমাদের আসে কত? 2 দুগুণে 4t প্লাস হচ্ছে 3, এতটুকু তো, এত একক কী হবে এটার? এত এম্পিয়ার। আরে প্রবাহ মাত্রা বের করছো, এখন তুমি কত সেকেন্ড সময় বের করবা? 2 সেকেন্ড। তাহলে টি এর মান তুমি 2 বসাও, তাহলে কত আসতেছে? 4 দুগুণে 8, 3, 11। তাহলে এখানে আমাদের 11 কি বলতো এম্পিয়ার। তাহলে 2 সেকেন্ড সময় যে তাৎক্ষণিক তড়িৎ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 11 এম্পিয়ার। মাথা গরম হয়ে গেছে মনে হয়? না, মাথা গরম হওয়ার মতো এখানে কিছু নাই। আচ্ছা, মাত্র শুরু করছি আমরা, ঠিক আছে? ওইখানে কিছু নেই হিমেল, ওইখানেকার কথা তুমি বাদ দাও, ওইখানে কিছু নেই। তুমি এখন এইখানে দেখো 2 নম্বর কোশ্চেনটা বলতেছে। আরে দেখো 2 নম্বর কোশ্চেনটা যেটা বলতেছে আমাদের 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড সময়ের মাঝে আমাদের কি কত ভাই বলো তো, প্রবাহ কত হবে, এটা আমাকে বের করতে হবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি সময়ের একটা রেঞ্জ দেওয়া আছে, গড় বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিব তোমাদের সুন্দরভাবে আই গড়। বলো কী করবো এখানে, বলো ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা টি। প্রথম কথা তো এইটা,
তাহলে এখান থেকে আমাদের আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের কিউ কত, এখানে কত সময় 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড। তারপরে প্রথমে লিখলাম আমি Q2 - Q1, আর নিচে হচ্ছে আমাদের T2 - T1। তাহলে এখান থেকে Q2 কতটুকু আমাদের বের করে নাও। যেহেতু কিউটা সময়ের ফাংশন, তার মানে Q2 = হচ্ছে আমাদের কিউ, যেহেতু আমাদের দেওয়া আছে কিউ কত দেওয়া আছে ভাই 2t² প্লাস হচ্ছে আমাদের কত 3t। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে Q2 যেটা হবে, এই যে Q2 যেটা হবে সেটা কতটুকু আসতেছে বলো। জাস্ট টি এর জায়গায় কত বসাবো আমি 2 বসাবো, 2 সেকেন্ড তো প্রথমে বের করতে চাচ্ছি। Q2 মানে 2 সেকেন্ড সময়, তাহলে কত আসছে আমাদের বলো। টি এর মান 2 বসালে 2 × 4, 4 × 8, 8 + 6, তাহলে আসছে আমাদের 14। আর Q1 যদি আমি বলি টি এর মান 1 বসাবো, কত আসে আপন 3 আর 2 5, তাহলে আসতেছে আমাদের 14 - 5। নিচে হচ্ছে আমাদের T2 মানে কত 2 - 1, তাহলে থাকে আমাদের এখানে কত, হ্যাঁ 9/1, অ্যান্সার হচ্ছে 9 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আই অফ গড। বুঝলে না কথা মনে হয়? তো এভাবে যদি কোনো কোশ্চেনে যদি তোমাদের বলে দেয় যে গড় প্রবাহ বের করো, তাৎক্ষণিক প্রবাহ বের করো, অথবা এক নির্দিষ্ট সময়ে তড়িৎ বের করতে বলতেছে, তখন এই কাজগুলো তোমরা করে দিবা। ওকে, তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমাদের গড় তড়িৎ এবং তাৎক্ষণিক তড়িৎ চলে গেল। তো এগুলো কিন্তু আমাদের নর্মালি যখন তোমরা এডমিশন করবা তখন এগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, এখন এসএসসি পরীক্ষা হুটাট করে যদি দেয় এমসিকিউ, এটা এমসিকিউ, সিকিউ কখনো দিবেন এগুলো। আসো এবার আমরা একটু আগে খেয়াল করলাম যে আমাদের আই সমান হচ্ছে আমাদের, যদি তাৎক্ষণিক তড়িৎ কথা বলি তাহলে আমাদের আই সমান হচ্ছে DDT অফ হচ্ছে আমাদের এখানে কিউ। এখন একটা বিষয় ভাবো তো, তোমরা এটা মনে হয় জানো যে আমরা কিউকে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি হচ্ছে আই, তাহলে অবশ্যই আইকে ইন্টিগ্রেশন করে পাবো কি কিউ। ডিফারেন্সিয়েশনে তো ক্লিন জানা আছে। তো এটাকে আরও সিম্পলিফাই করা যায় কীভাবে, সেটা আমাদের এখান থেকে আর্গুন করে দিলে DQ = হচ্ছে আমাদের আই ইন্টু কি বলতো DT। উভয় পাশে তুমি এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ DQ = হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ আই ইন্টু DT। ইন্টিগ্রেশন অফ DQ মানে অ্যান্সার হচ্ছে শুধু কিউ আপন, আর এখানে থাকে আমাদের ইন্টিগ্রেশন অফ আই ইন্টু D ইন্টু T। কারণ আমি স্পষ্ট বুঝতে পারতেছি যদি কোথাও আমাদের আপন, যদি কোথাও আমাদের আইতে দেওয়া থাকে কার ফাংশন আকারে, সময়ের ফাংশন আকারে দেওয়া থাকে, তাহলে অবশ্যই সময়ের সাপেক্ষে আমি যদি ওই আইকে ইন্টিগ্রেশন করি তখন আমি পাবো কিউ। তো একটা এক্সাম্পল দেখো, তোমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। দেখো এক্সাম্পল একটা দেখো, আলি দেখো, এই কী 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 বলতেছো মনে মনে এগুলেন, কোথায় দেখছো আলি? আচ্ছা দেখা যাক, শোনো আই বলতেছে তোমাকে, শোনো দেখো আই বলতেছে যে আই = হচ্ছে আমাদের, এটা বলতেছে 3t² প্লাস 2t। এত এম্পিয়ার হলে বলতেছে কিউ = হট। 1 নম্বর হচ্ছে কিউ = হট। 2 নম্বর কোশ্চেন বলতেছে 1 থেকে 5 সেকেন্ড সময় আমাদের এবার বলতেছে কিউ = হট। দেখছো দুটো কোশ্চেন বলতেছে, কিন্তু বলো না না সিম্পল, এটা ওই আমাদের ডিপ ভালোই লাগে না। দেখো বলো তো এবার মাথা ঠান্ডা করে কি হবে, বলো। যদি 1 নম্বরটা সমাধান করি বলতেছে কিউ = হট, শোনো কিউ = হট, তাহলে কি করবা, কিউ সমান আমাদের জানা আছে ইন্টিগ্রেশন অফ আই ইন্টু D ইন্টু T। তাহলে এখান থেকে কিউ = হবে আমাদের ইন্টিগ্রেশন অফ আই, কোনটা আমাদের ওই যাই বলো 3t² প্লাস 2t, আর এখানে আমাদের কিটি বলো তো DT। কাজ শেষ। পরের লাইনে তোমরা আসবা কিউ = হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট করে দিবা, ইন্টিগ্রেশন আর ডিটি ডিস্ট্রিবিউট করে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে থাকে আমাদের, আর ধ্রুবকগুলো বাইরে নিলাম, এই যে ধ্রুবককে বাইরে নিলাম, ইন্টিগ্রেশন অফ t² DT প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ কথা বলো T ইন্টু DT। শেষ। এখন ইন্টিগ্রেশনের প্রপার্টিসগুলো যেটা ছিল দেখো তো একটু খেয়াল করে দেখো, যেটা ছিল সেটা হচ্ছে পাওয়ার যা থাকবে সেই পাওয়ারটা কী হবে 1 পাওয়ার বাড়বে, আর নতুন যে পাওয়ারটা পাচ্ছি সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। তাহলে এখানে থাকতেছে আমাদের টি এর উপর কিউব /3 প্লাস, আর এখানে 2 ইন্টু টি এর উপর স্কোয়ার /2, 2 ক্যান্সেল আউট, 3 ক্যান্সেল আউট। তাহলে বেসিক্যালি আমাদের আসে যেটা কিউ = পাচ্ছি আমরা, যেটা পাচ্ছি কত বলো তো t³ প্লাস t²। এইটা হচ্ছে আমাদের এত কিউ, এত কি বলতো, কি হবে এত কুলম। বুঝলা কি কথা বলেন, নাকি মাথা গরম হচ্ছে? না তো মাথা গরম হওয়ার মতো কিছু নেই, নর্মাল জিনিস। 2 নম্বরটা কি করবা, আচ্ছা লিমিটটা সুন্দরভাবে বসাই দিবা। দেখো ইমেল যোগযোগন করাই দিবা, এখন সমস্যা নেই তোমাদের মানে যোগ করাই দেওয়া বলতে কি ম্যাথমেটিক্সে যোগযোগন করাই দিবা। এখন দেখো এই আপন শোনো, 2 নম্বরটা বলতেছে একটা নির্দিষ্ট সীমার মাঝে পারবা না, এটা তোমাদের দায়িত্ব, আমি আর না করে দিই। এটা জাস্ট কী করে দিবা, আল্লাহ মাফ করুক, জাস্ট কী করে দিবা, এই যে এইখানে খেলটা খেলবে, এইখানে আসো, এইখান থেকে আমি পাচ্ছি কি বলো
বলো এই যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু বলো বলো 3 থাকলো ইন্ডিকেশন অফ নাকি আচ্ছা এখানে বসাই দিব নাকি আচ্ছা দাঁড়ান এটা লিখি একটু টি স্কোয়ার ডিটি প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ বলো টি ইন্টু ডিটি এটা না শোনো না এবার আমি পাচ্ছি যেটা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 নম্বরটা যেটা বলতেছিল যে আমাদের এখানে কিউ তো থাকলো আর এখানে থাকতেছে 3 ইন্টু এখানে আমাদের আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে আমাদের টি কিউব বাই 3 প্লাস এখানে 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 আর লিমিট এবার এখানে দেওয়া লাগবে এই যে লিমিট এইখানে লিমিটটা ঠিক আছে আর লিমিট এখানে কত থেকে কত দেখো তো দেওয়া আছে 1 থেকে 5 এই যে 1 থেকে 5 এখানেও 1 থেকে 5 আগে লাইনে দেওয়া লাগবে কিন্তু তাহলে এখানে আমাদের 1 থেকে 5 এখানেও আমাদের 1 থেকে 5 তাহলে আমাদের আসে যেটা খেয়াল করে দেখো লিমিট বলবে জাস্ট টি এর জায়গায় ধ্রুবক পদে কিন্তু আমাদের কোনো লিমিটের নেই তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই 3 ক্যান্সেল আউট করা যাবে 2 ক্যান্সেল আউট করা যাবে ফ্রি করার জন্য তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের বলো টি কিউব আর এখানে লিমিট থাকতেছে 1 থেকে 5 প্লাস আর এখানে কত থাকে ভাই টি স্কোয়ার এখানে 1 to 5 তো এবার তুমি বলে দিবা সুন্দর হবে কিউ ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের জাস্ট টি এর জায়গায় আপার লিমিট বসাবো আমি বসাও আপন টি এর জায়গায় আপার লিমিট বসালে 5 এর উপর কিউব মাইনাস 1 এর উপর কিউব মানে 1 এটা ধরে ফেলছো তারপর প্লাস এখানে কত হবে 5 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর কি বলতো স্কোয়ার ওই একই জিনিস 1ই তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 125 মাইনাস 1 হ্যাঁ 126 কেমনে আচ্ছা 125 নাকি আচ্ছা 124 প্লাস এখানে আমাদের কত 24 কত আসে এই যে 148 এত কুলম শেষ আমরা পরে কনসেপ্টে চলে আসছি তালন বেগ তো তালন বেগটা আসলে কি জিনিস বলতে পারবো কেউ যে তালন বেগ এটা জিনিস শুনছো একটা পরিবাহীর মধ্য দিয়ে তোমরা যখন তড়িৎ প্রবাহ করে তখন অবশ্যই একটা ইলেকট্রনের বেগ থাকে ওই ইলেকট্রনের যে বেগটা সেই বেগটা হচ্ছে আমাদের কি বেগ তালন বেগ ওটাকে ইংলিশে বলা হয় ড্রিপ ভেলোসিটি এটার অনেক অভ্যন্তরীণ কিছু মেকানিজম আছে এইসব কথা আমরা না বলি ওইসবে না যাই তো আমরা সিম্পলি বিষয়টাকে বোঝা ট্রাই করি যে আমাদের এই পুরোটা একটা পরিবাহী তার এখানে আমাদের একটা সেই ব্যাটারি লাগানো আছে এটা প্লাস প্রান্ত এটা মাইনাস প্রান্ত বুঝতে পারতেছো আলি দেখো এখন কথা হচ্ছে যে এই ব্যাটারি তোমার পরিবাহীর অভ্যন্তরে অসংখ্য পরিমাণ কি থাকবে মুক্ত ইলেকট্রন থাকবে এই মুক্ত ইলেকট্রনগুলো যে হারে বেগ প্রাপ্ত হবে বা যে বেগে বেগ প্রাপ্ত হবে এটা হচ্ছে আমাদের তালন বেগ পরীক্ষায় ক নম্বর আসে তালন বেগ কাকে বলে আবার পরীক্ষা নিলে পরীক্ষা দিব তালন বেগ কাকে বলে তখন আবার ঘেঁচামেচা করিও না শোনো সিন্থি এই তালন বেগটা আমাদের আসলে আসে এটা কি এখন তোমরা আমাকে বলো যে এখানে সাপোজ মনে করলাম যে এই পুরো পরিবাহী যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাকে মনে করলাম আমি এল আর পুরো পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের কথা বুঝলা আরেকটা কাজ করছি আমি এই পরিবাহীকে একটা নির্দিষ্ট জায়গায় সেকশন করে নিয়ে আমি এটা খেয়াল করছি যে একক আয়তনে কয়টা ইলেকট্রন আছে আমি হিসাব করছি তাহলে আমি হিসাব করলাম এভাবে যে আমাদের এখানে যে এভাবে হিসাব করলাম যে একক আয়তনে ধরলাম যে মনে করি একক আয়তনে ইলেকট্রন যেটা এই ইলেকট্রন যেটা সেটা হচ্ছে আমাদের এনটি শুনছো একক আয়তন ইলেকট্রন কটা ধরলাম সবা এনটি তাহলে আয়তন এখানে কতটুকু আছে এই পুরো দৈর্ঘ্যটা যদি এল হয় প্রস্থের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে আয়তন কতটুকু হবে এ ইন্টু এল তাহলে অবশ্যই এ ইন্টু এল আয়তনে ইলেকট্রন থাকবে আমাদের কয়টা বলো তো এন এ এল এত কি বলো তো কিন্তু ইলেকট্রন তোমরা খেয়াল করে দেখো আমাদের জানা আছে আমরা একটু আগে বললাম যে আমাদের প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ ডিভাইড বাই টি এখন তোমরা আমাকে বলো তালন বেগ আসলে কোথা থেকে আসবে নতুন কোনো ফর্মুলা থেকে আসবে অ্যান্সার না এইটা থেকে আসবে এখন এইটা থেকে আসতে চাইলে অবশ্যই এখানে বসাইতে হবে এই পুরে আমাদের যে পরিবাহী তারটা আছে এই পরিবাহী তারে কয়টা ইলেকট্রন আছে সেই কয়টা ইলেকট্রন এখন তুমি এখানে ইলেকট্রনের একক কি বসাইছিলে ভাই টি দিয়ে বসাইছিলা নাকি কুলম দিয়ে বসাইছিলা তাহলে বসাও এখানে তুমি নিছো টি আর এখানে কিউ এর মান হচ্ছে এত টি আর মোট ইলেকট্রন এখানে এত টি বাট আমাকে টি বসা যাবে না আমাকে বসাইতে হবে কি এত কুলম তাহলে অবশ্যই কী করতে হবে আমাদের এখানে কিউ যদি লিখতে চাই এত কুলম আকারে তখন এন এ এল থাকবে এর সঙ্গে গুণ করতে হবে জাস্ট ইলেকট্রন চার্জারটা আরে ভাই একটা ইলেকট্রন মানে কি একটা ইলেকট্রন মানেটা হচ্ছে আমাদের কত কুলম চার্জ একটা ইলেকট্রন মানে 1.6 × 10⁻⁻19 এত কুলম তো আমি এই পুরো ব্যাপারটাকে আমি ধরছি হচ্ছে ই দ্বারা বোঝো নাই তাহলে একটা ইলেকট্রন মানে এতই অতএব এন এ এল এতটি ইলেকট্রন মানে এত টি হচ্ছে না এত কুলম তাহলে আমি যেহেতু কুলম আকারে বসাইতে হবে তার মানে আমি এখানে লিখবো আমি খেয়াল করে দেখো এখানে কিউ এর মান পাইছি আমি এটা বসাই দিই এন এ বলো কেন আপন একটু
NaL ইন্টু ই থাকতেছে, আর এখানে টি লাগবে। টি বলতে একটা ইলেকট্রন, টিতে বসায় না দিই, একটু পরে একবার লিখি, একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে এইটা আমাকে বের করতে হবে। না বুঝো নাই? আরে এতটুকু নিয়ে কাজ করতেছি, এই পুরো দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি, তাহলে এইখান থেকে এইখানে আসতে যতটুকু সময় লাগবে সেই সময়টা হচ্ছে টিটা। তাহলে ইলেকট্রন যে বেগে যাচ্ছে সেই বেগটা আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রন কলিশনে লিপ্ত হবে। তো কলিশনে লিপ্ত হওয়াটাকে আমরা উপেক্ষা করে আমরা বলতে পারবো না যে এখানে ইলেকট্রন যে বেগে যাচ্ছে সেই বেগটা হচ্ছে সমবেগ, আর সমবেগ ক্ষেত্রে আমরা বলতে পারবো এস সমান ভিটি। তাহলে এসের জায়গায় যেটা হবে সেটা কতটুকু হবে ভাই? এসের জায়গায় হচ্ছে আমাদের এল, বলো এসের জায়গায় এল, তাহলে এল ইজ ইকুয়াল টু হচ্ছে ভি। ভি বলতে ইলেকট্রনের তাড়ন বেগটা, এটা হচ্ছে তাড়ন বেগ ভিডি ইন্টু টি, এই যে টি এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে সেই সময়টা টি আলি। তাহলে এখান থেকে আমাদের টি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের এল ডিভাইড বাই কি ডি বলো তো? ভিডি। এই হচ্ছে আমাদের ব্যাপার, বসাই দিই এখানে এল ডিভাইড বাই ভিডি। তাহলে আসে আমাদের যেটা সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আমাদের এল এল ক্যান্সেল আউট, তাহলে আসে আমাদের এন এ, বলো এন এ ই, এই যে ভিডি আছে ভাগ এখানে গুণ হয়ে যাবে, বুঝলো? এখানে ডি দিলাম এই কারণে যাতে বিভব না মনে করো, ডিপ ভেলোসিটি মাথা রাখবো। তাহলে বলো এটাকে সুন্দরভাবে বলা যায় কীভাবে জানো? আই ইজ ইকুয়াল টু হচ্ছে নেভি, এই যে এন এ ভি, অথবা আরেকটাভাবে বলা যায় যে আই ইজ ইকুয়াল টু ভেনা, শেখাইছিলাম মনে হয়, এই তো বুঝলা? আর এখান থেকে তোমাদের যেটা আসবে যে বলছিলাম যে আমাদের এখান থেকে কী আসবে, এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ডিপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ডিভাইড বাই এ না। তোমরা ভাই মাথায় রাখছো আবার, এই তো খুব ভালো। একটা এক্সাম্পল দেখি, 1 মিলি বর্গ স্কোয়ার 1 মিলি বর্গ স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের একটি পরিবাহী প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রন সংখ্যা, পরিবাহীর প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রন সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। যদি পরিবাহীতে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, যদি পরিবাহীতে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ইলেকট্রনের তাড়ন বেগ নির্ণয় করো। করে ফেলো, এটা নিজেরা করতে পারবো না এটা। তার মানে তাড়ন বেগ বের করতে বলছে, একবার তো বোঝা যায় যে ভিডি মানে হচ্ছে আমাদের ওই যে আই ডিভাইড বাই এ না। তাহলে এখান থেকে তোমরা সুন্দরভাবে বলবা ভিডি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের আই এর মান কতটুকু? 5 এম্পিয়ার। তারপর ইর মান কতটুকু আমাদের? ইলেকট্রনের চার্জের মান 1.6 ইন্টু 10⁻19, তাই না? এনের মান হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, তাহলে কত? 6.02 ইন্টু 10⁻23। আর এখানে এ বলতে তোমার ক্ষেত্রফলটা, আপন কতটুকু ক্ষেত্রফলটা আমাদের? তাহলে কত আসতেছে আমাদের? এটা কত আসতেছে? কত? 10⁻6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ভিডির মান কতটুকু আসে দেখো তো একটু, চাপো একটু ক্যালকুলেটার চাপো। 51.88। তার মানে অলমোস্ট কি বলো তো? 52, অলমোস্ট বলা যায়। হ্যাঁ, এত কি বলতো মিটার পার সেকেন্ড। এবার চলে আসি ওহমের সূত্র। আচ্ছা, ওহমের সূত্র কি বলা ছিল? আচ্ছা, তার আগে একটা ছোট্ট একটা কথা বলি, তাহলে পরে তোমাদের ডাউটটা ক্লিয়ার হবে। শোনো, এই যে আই ইজ ইকুয়াল টু তোমরা যে বলছিলা, এটা ছিল আমাদের ভেনা, VENA। আচ্ছা, একটা বিষয় খেয়াল করছো, আমরা যখন এই যে ওইখানে মোট চার্জের মান বসাইছিলাম, মোট চার্জের মান মানে আই সমান হচ্ছে কিউ ডিভাইড বাই টি। তাহলে ওখান থেকে আই সমান ছিল আমাদের কিউ এর মান কতটুকু বসাইছিলাম না? দেখো তো একটু, হ্যাঁ কতটুকু বসাইছিলাম? মোট চার্জের মান NaE, এটা না মানে NA, আচ্ছা LE ছিল। আচ্ছা, একটা বিষয় খেয়াল করছো, এখানে যে চার্জটা আছে এই চার্জটা কিসের, কেমন চার্জ? প্লাস চার্জ না মাইনাস চার্জ? যার ফলে সামনেটা কি দেওয়া উচিত ছিল? মাইনাস। মাইনাস নিয়ে আবার ভুল হবে না, এখানে মাইনাস দ্বারা বোঝা হবে জাস্ট দিকটা, একটু পরে তোমাদের বোঝাই। আর টি দ্বারা আমার টিটা কতটুকু ছিল? না এল ডিভাইড বাই ভিডিটা ছিল। তো একটা বিষয় খেয়াল করে দেখো, তোমরা কাটারি করে তোমরা যেটা পাইছিলে এখানে আই সমান আসতেছে আমাদের -NaVe, এটা না? তো এই মাইনাস দ্বারা বোঝায় কি জানো? মাইনাস দ্বারা বোঝায় ইলেকট্রনের বেগটা যেদিকে তড়িৎ প্রবাহিত হয় তার কোন দিকে বলো তো? বিপরীত দিকে। সিগনিফিক্যান্ট বোঝা গেল। এই বিষয় মাথা রাখবো আর কি, যে আমরা কেন বলি যে ইলেকট্রনের প্রবাহের দিক যেদিকে হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়, কারণটা ওই যে ওখানেও বলে আমাদের শিক্ষা দেয়। তো আসো আলী, দেখো ওহমের সূত্র। আসো, ওহমের সূত্র কি বলে? এটা তো নর্মাল জিনিস, ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। বলো ওহমের সূত্র কি বলে? হ্যাঁ, ভি সমান IR। ওহমের সূত্র কি বলে? পরীক্ষা আসছে, ওহমের সূত্র কাকে বলে? শুনছো?
এই শোনো কেন, এই শোনো শোনো শোনো, সি 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 সি, শোনো শোনো, তোমরা এগুলো কাজ করো, শোনো শোনো আমি কথা বলি, শোনো বলতে দাও, শোনো কেন। এইখানে এই পয়েন্টের এটা পরিবাহিতার, এই পয়েন্টের যে বিভবটা এটাকে বললাম ভিএ, এই পয়েন্টের বিভবটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের ভিবি। তাহলে বিভবের পার্থক্য যেটা হবে আলি ডেল্টা ভি, এবং এইটা হবে আমি সাপোজ মনে করলাম এখানে ভিএটা বেশি কার তুলনায় ভিবি তুলনায়, যার ফলে বিভবের পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তো আমরা এইভাবে বলি, ক্লাস 9-10 জিনিসে পড়তেছি, এখনও ইন্টারমিডিয়েট যাইতে পারিনি ভাই, জাস্ট উঠতেছি একটা লেভেল ধরে, আস্তে আস্তে আগাচ্ছি, উঠতেছি উপর দিকে। বলো এবার মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো, ওমের সূত্র ছিল যে একটা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য তার প্রবাহের মাত্রার সমানুপাতিক। শুনছো? তাহলে বিভব পার্থক্য প্রবাহ মাত্রা কি পাতিক? দেখো প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের কি পাতিক? সমানুপাতিক। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এখানে লেখা যাবে আই ইজ প্রপোর্শনাল টু, এই বিভব পার্থক্যকে কিন্তু নর্মালি ভি বললাম। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একটা জি ইন্টু ভি। এখন জিটা কি? মাথা ফাটে ফেল দিব জি বলে, আর কি না 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 না, জিটা হচ্ছে আমাদের, শোনো কেন, জিটা হচ্ছে পরিবাহীর, এই পরিবাহীর পরিবাহিতা, এই যে এমসিকিউ পরিবাহিতা, হ্যাঁ বাহিতা, এই শোনো কেন, শোনো পরীক্ষা এমসিকিউ, এই যে এমসিকিউ পরীক্ষা যদি আসে তাহলে একটা এমসিকিউ এখান থেকে আসবে, জিটা হচ্ছে পরিবাহীর পরিবাহিতা। এখন কথা হচ্ছে আমরা এই যে জি এর বিপরীত রাশি বলি আমরা 1/r, মানে জি এর বিপরীত রাশি হচ্ছে আর। তাহলে এটা যদি পরিবাহী, দেখো জিটা যদি পরিবাহীর পরিবাহিতা হয় তাহলে অবশ্যই আর এর যে পরিচয়টা হবে এটা হবে পরিবাহীর পরিবাহিতার বিপরীত কিছু, তার মানে পরিবাহীর বাধা। তাহলে এই যে পরিবাহীর বাধা দিলাম, এই বাধাটাকে আমরা বলি জাস্ট নর্মালি রোধ। তাহলে রোধকে এখান থেকে সংজ্ঞায়িত করা যায় যে রোধ হচ্ছে পরিবাহীর বাধা যা সৃষ্টি করে তাই হচ্ছে রোধ। কোন একটা পরিবাহীতে যা বাধার কারণ বা বাধা যা সৃষ্টি করে তাই হচ্ছে আমাদের রোধ। বলো এবার মাথা ঠান্ডা করে, মাথা কিছু কথা বলো আমাকে, কোনটা জিটা? বলো 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 বলো, জিটা তাহলে আল্লাহ, এখানে তো জিটা সমানুপাতিক ধ্রুবক এবং যার পরিচয়টা হচ্ছে পরিবাহীর পরিবাহিতা, আর জি এর বিপরীত রাশি হচ্ছে আমাদের আর। কার সঙ্গে গোলমাল করতেছো? এটা সমানুপাতিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা সমানুপাতিক ধ্রুবক জিটা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক ধ্রুবকটা। বোঝাইতে পারিনি। শোনো হিমেল বলো, এই জি এর যে এককটা হবে পরীক্ষায় আসে যেটা, জি এর এককটা কি হবে? এটাকে না না শোনো বলি, এটাকে শোনো কেন, এটা ছোটোবেলা শিখছো তোমরা, সিমেন্স। এটাকে প্রকাশ করাই তো এই যে বাংলায় সিমেন্স আর ইংলিশে বললে অক্ষরের মাধ্যমে এস। আর এখন শোনো কেন কথা হলে শোনো, রোধের একক তোমরা জানো, এই যে রোধের যে এককটা, এই এককটা আমরা বলি এটা হচ্ছে আমাদের ওহম। কথা বুঝলা? এটাকে যা প্রকাশ করা হয় এইভাবে। এখন কথা হচ্ছে এখান থেকেও দেখো, এখান থেকে আসলে আমরা এই যে এইখান থেকেও আমরা জি এর এককটা নিয়ে আসতে পারবো। তাহলে বলো জি এর একক তো আমি পাইছি সিমেন্স, আরেকটা একক নিয়ে আসা লাগবে, সেটা জি সমান হচ্ছে 1/r। তার মানে এখান থেকে জি সমান হবে আমাদের 1/, বাংলায় ওহম লিখলাম। তাহলে এটাকে এভাবে না দাও, এটাকে এভাবে লেখা যাবে না যে আমাদের ও হোম, ঠিক আছে? তাহলে এখানে আসবে কি আমাদের উল্টো করে লিখলে এই যে মহ, আর এটাকে এভাবে আসে যে ম হো, বোঝো নাই? আর এটাকে উল্টাই দিলে এভাবে লেখা হয় যে ওহম, এই যে ও হোম তার উপর ইনভার্স এক, মানে উল্টা করে দিলে মহ। ঠিক আছে, মনে থাকবে তো? তার মানে এখান থেকে একটা কথা বলা যাবে যে জি সমান হচ্ছে আমাদের 1/, ওহম, তার মানে এটা হচ্ছে ওহম ইনভার্স 1। দেখো জি এর একক কিন্তু তিনটা পাইছি, একটা হচ্ছে সিমেন্স, একটা ওহম, এই যে মহ, ওহম ইনভার্স 1 মানে মহ, আর এই যে এইখানকার ওহম ইনভার্স 1। পরীক্ষা যে এমসিকিউ আকারে আসে বলে এভাবে, যদি কোনো পরিবাহীর পরিবাহিতা 10 সিমেন্স হয়, তবে যদি কোনো পরিবাহীর পরিবাহিতা 10 সিমেন্স হয়, 10s মানে সিমেন্স হয়, তবে রোধ কত? বলো, যদি পরিবাহিতা আমাদের 10 সিমেন্স হয় তাহলে আমাদের আর এর মান কতটুকু হবে? আপন নর্মালি বলা যাবে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/g, তাহলে 1/10 তার মানে 0.1 এত। আমরা একটু শোনো আলী, আমরা একটু লেখচিত্রগুলো দেখে নিই। আচ্ছা তোমরা আমাকে বলো, যদি লেখচিত্র আসে পরীক্ষায়, যে ঢাকা বোর্ড লেখচিত্র পাবো কিন্তু তোমরা, তো ঢাকা বোর্ডের ক্ষেত্রে তোমরা এই যে খেয়াল করে দেখো, ভি সমান আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের আইআর। তো এখান থেকে পরীক্ষা যদি আমাদের এভাবে বলে যে আমাদের এই পাশ বরাবর দেওয়া আছে, খেয়াল করে দেখো এই পাশ বরাবর দেওয়া আছে আমাদের বিভব দেওয়া থাকবে আমাদের ওয়াই অক্ষ বরাবর,
আর এদিক বরাবর দেওয়া আছে আমাদের আইকে। কেন ওয়াইকে বরাবর দিলাম জানো? কারণটা এখানে আমাদের অধীন চলক হচ্ছে আমাদের ওয়াইটা, আর স্বাধীন চলক হচ্ছে আমাদের এটা আইটা। তো এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে যে আমাদের এখানে এই ভি ভার্সেস আই লেখচিত্র কেমন হবে। তো এই যে দেখো তুমি ভিকে দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর, আইকে দেওয়া আছে এক্স অক্ষ বরাবর লিখলাম, আর এই 8টাকে ধরলাম আমি এখানে এম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। কথা বুঝলা? তো এখানে একটু কথা আছে, এইখানে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যে থিটাটা এটা, এই থিটাটা হচ্ছে এটা এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ। তো আমি যদি বলি এখানে আমাদের ঢাল কতটুকু হবে, ভি ভার্সেস আই এর লেখচিত্রে ঢাল কী হবে, ঢালটা হচ্ছে আমাদের এখান থেকে ট্যান থিটা, জানা আছে তো। ট্যান থিটা মানে হচ্ছে আমাদের টান দিলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইটা মানে এটাকে আমি বললাম ডেল্টা ভি, আর ভূমিটা হচ্ছে আমাদের ডেল্টা আই, তাহলে লম্ব হচ্ছে ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা অফ আই। এখন বলো ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা অফ আই মানে এটা কী বোঝায়? আমরা জানি ভি সমান হচ্ছে আমাদের আই ইন্টু আর, তাহলে এখান থেকে তোমাদের আর ইজ ইকুয়াল টু আসতেছে ভি ডিভাইড বাই আই। বাট যদি আমি ডেল্টা নেই, বিভবের পার্থক্য এখানে তড়িতের পার্থক্য, তার মানে এটা আমাদের আসতেছে বেসিক্যালি কী আসতেছে, আর রোধ আসতেছে। তার মানে মাথায় রাখবা যে আমাদের এখানে একটা আর আসে, ডেল্টা অফ আর বলিও না আবার, শুধু আর, ঠিক আছে, ডেল্টা অফ আর বলিও না। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ভি ভার্সেস আই লেখচিত্রে যে ঢালটা হবে সেই ঢালটা কাকে নির্দেশ করবে ভাই, রোধকে নির্দেশ করবে। এখন তোমরা একটু আমাকে বলো, যদি পরীক্ষা এমসিকিউ আসে, এমসিকিউ আসছে এই যে দেখো দুইটা রেখা আছে, 1 নম্বর রেখা 2 নম্বর রেখা, বলতেছে কোনটির রোধ বেশি। তো তুমি তো আচ্ছা আর কিছু নেই তো, এখানে ভি ভার্সেস এখানে হচ্ছে আমাদের আই, তাহলে কোনটাতে রোধ বেশি? 1 নম্বরের রোধটা বেশি, কারণটা হচ্ছে ঢালটা বেশি। 2 নম্বরের রোধটা কম, ঢালটা কম। রোধ কম মানে কি এর পরিবাহিতা কেমন, বেশি। তো বিষয়গুলো মাথায় রাখবা, ক্লিয়ার? আচ্ছা, তো লেখচিত্রগুলো অনেকগুলো দেখবো আমরা যখন আসলে টেস্ট পেপার সমাধান করবো, তখন আরও অনেকগুলো দেখবো আর কি, স্টেপ বাই স্টেপ, মানে অনেকগুলো কনসেপ্ট, জাস্ট কনসেপ্টগুলো তোমাকে মাথায় রাখা লাগবে, মিশাই দিলাম। হ্যাঁ দেখো আলী, আমাদের এটা শেষ। এখন আমরা চলে আসি একটা বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে আমাদের, তোমরা একটু লিখে নাও যে রোধের সূত্র হচ্ছে আমাদের, তোমরা জানো তো মনে হয় রোধের সূত্র কয়টা হয়, কয়টা? হ্যাঁ, রোধের নির্ভরশীলতা তোমরা তো জানো গেলেন, রোধের নির্ভরশীলতা আমি এভাবে বলি, শোনো দেখো শোনো, আমরা বলি এভাবে যে রোধের নির্ভরশীলতা যেটা, এই শোনো না কেন, রোধের নির্ভরশীলতা কয়টা আপন? 4টা। কীভাবে বলি আমরা, যে প্রথম যে কথাটা আমরা এভাবে বলি যে রোধের মানটা তার দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য যত বেশি বাড়বে রোধের মান তত বেশি বাড়বে। 2 নম্বরটা কী বলি আমরা, আর ইজ প্রোপোর্শনাল হচ্ছে আমাদের 1/a, তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, তার মানে তার যত বেশি মোটা হবে, কথা বুঝিও, তার যত বেশি মোটা হবে এর মান তত বেশি বাড়বে, এর মান বাড়লে আর মানটা কেমন হয়ে যাবে, কমে যাবে। এই জন্য মোটা তার ব্যবহার করা বেশি ভালো নাকি চিকন তার? মোটা তার, কারণ মোটা তারে এ বেশি হলে আর মান কম, আর মান কম হলে আয়ের মান বেশি হবে, আমার তো আই দরকার। আর যখনই তুমি দেখো, যখন তুমি চিকন তার ব্যবহার করবা তখন এ কম আর বেশি, আর যখন বেশি হবে, তুমি সাপোজ শোনো কেন, তোমার সাপোজ তুমি ব্যয় করছো 5 ইউনিট, 5 ইউনিটে তোমার ফ্যান চলার কথা ছিল 3 দিন, তোমার চলছে মাত্র 1 দিন, তাহলে বাদ বাকি 2 দিনে কারেন্ট খাইছে কে? ওই তার নিজে। আর ইলেকট্রন আসার সময় ও নিজে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে বেশি পরিমাণ বিল ওটাই ফেলছে। এই জন্য যখন তোমরা এই কাজগুলো করবা তখন অবশ্যই চিকন না মোটা উপাদান ভালো দেখে নিবা, ঠিক আছে? আর একটা সেটা কি আমাদের বলো তো, একটু বলো। আরেকটা কি আছে আমাদের, আর ইজ প্রোপোর্শনাল হচ্ছে তাপমাত্রা, তো এটা হচ্ছে 3 নাম্বারটা। আরেকটা হচ্ছে আমাদের আর ইজ প্রোপোর্শনালটা হচ্ছে আমাদের উপাদান যত বেশি ভালো, দেখো রোধ তত কম। আবার বলিও না যে উপাদান যত বেশি ভালো রোধ তত বেশি, আবার এইভাবে বলিও না, আরে উপাদান, যাই হোক কথা লিখতাম না, তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এই 4 নাম্বারটা এটাকে বলি। তো আসলে আমরা সূত্র এখানে পাই, আসলে বেসিক্যালি সূত্র পাই হচ্ছে আমাদের 3টা, উপাদান দিয়ে কোনো সূত্র নাই। উপাদান যত বেশি ভালো রোধের মান তত বেশি কম, উপাদান যত খারাপ রোধের মান তত বেশি, ব্যাপারটা এটা। তো আমাদের এইখানে 3টা দিয়ে আমরা সূত্র পাই, যার ফলে আমরা রোধের সূত্র বলি 3টা। পরীক্ষা যদি এমসিকিউ আসে, রোধের নির্ভরশীলতা তখন 4টা, রোধের সূত্র সেটা হচ্ছে 3টা। তো এখন তোমরা আমাকে বলো, এই 3টে সূত্রের মাঝে আমরা আসলে বেসিক্যালি 1 এবং 2কে কম্বাইন করব। 1 নাম্বার আর 2 নাম্বারকে কম্বাইন করলে তুমি আসলে পাচ্ছ কি, 1 ও 2 নাম্বার থেকে আমি পাচ্ছি
আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের একটা এল 1 নাম্বারটা, আর আর ইজ প্রপোর্শনাল টু 1/a 2 নাম্বারটা। তাহলে আমাদের এখান থেকে দুটো থেকে আমাদের আসে দুটো মিলে একটা আর, তারপর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইড বাই এ, আলটিমেটলি যেটা আসে আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ। দুটো এটা নিয়ে আসলাম, যেটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। এটা রোটা হচ্ছে আমাদের আপেক্ষিক, বলো আপেক্ষিক রোধ। একটু মাথা ঠান্ডা করে বলো, এখান থেকে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই এল। এটা প্রথমেই তোমাদের ফার্স্ট ইয়ারও বলছিলাম যে এইটা মানে রাসেল ভাই মাথায় রাখবো, এই যে রো মানে এটা হচ্ছে আর এ এস ই এল, এস আর ইকে ধরে কাটা দিবা, ওটা জীবনে কাটার জিনিস। তাহলে রো সমান হচ্ছে আর এ ডিভাইড বাই এল। এই তো এখান থেকে সুন্দরভাবে বের করা যায়। ঠিক আছে, মনে না থাকলে রাসেলের কথা মনে রাখবো, রাসেলের কথা। এই তো ওকে, বুঝছো তো নাকি বুঝো নি? তো এখানে একটা কথা বলো তোমরা আমাকে, যে আমরা যে আসলে রো সমান হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই এল পাইলাম, এখান থেকে আসলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধকে ডিফাইন করব। পরীক্ষায় আমি পরীক্ষা নিলে দিব তোমাদের আপেক্ষিক রোধ কাকে বলে, বলো আপেক্ষিক রোধটা কাকে বলে। তাহলে আমি একটা কাজ করবো, শোনো একটা কাজ দেখো, সিস্টেমে দেখো, আমি এখানে ফিক্সড করতে চাচ্ছি, ফিক্সড, এখানে অনেকগুলো ব্যাপার বোঝার বিষয় আছে। ফিক্সড করতে চাচ্ছি দুটো বিষয়কে, একটা হচ্ছে আমাদের এলকে, এল এর মান আমি বসাবো এখানে 1 একক, এটা ফিক্সড না ভাই। আরটা ফিক্সড করবো হচ্ছে আমাদের একে, এরও বসাবো আমি 1 একক। এখন তখন আমাদের থাকে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি থাকে আমাদের আর। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আপেক্ষিক রোধ হচ্ছে এক প্রকার রোধ। কখন রোধ সেটা হবে আপেক্ষিক রোধটা, যখন একটা নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য হবে 1 একক, প্রসেসের ক্ষেত্রফল হবে আমাদের 1 একক, তখন ওই পরিবাহীর যে রোধটা, সেই রোধের নামটাই হবে আমাদের আপেক্ষিক রোধ। মনে থাকবে তো? তাহলে আপেক্ষিক রোধ আর কিছু জিনিস না, জাস্ট এল এর মান 1, এর মান 1 করে দিলেই ওই পরিবাহীর যে রোধটা হবে সেই রোধটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। তো এখান থেকে তোমরা আমাকে একটু বলো আপেক্ষিক রোধের আসলে আমাদের এখান থেকে একক কী পাওয়া যায়। এখান থেকে একক যেটা আমাদের আসবে, বলো রো সমান হচ্ছে আমাদের একক আসতেছে, আর একক হচ্ছে আমাদের ওহমস, এর একক হচ্ছে মিটার স্কোয়ার, এল এর একক হচ্ছে আমাদের মিটার, মিটার মিটার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে, থাকলে আমাদের রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওম মিটার। এককটা না বোঝো এখনো? তো একটা বিষয় মাথায় রাখো, তোমরা যেভাবে বলছিলা যে আর এর বিপরীত রাশি হচ্ছে আমাদের জি, বা জি এর বিপরীত রাশি হচ্ছে আমাদের আর, ঠিক একইভাবে রো এর একটা বিপরীত রাশি আছে যাকে আমরা বলি কি, এই তো। তাহলে রো এর বিপরীত রাশি হচ্ছে আমাদের 1/σ, যাকে বলা হয় পরিবাহিতা। না এটা না 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 এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। রোধের বিপরীত রাশি কি, পরিবাহিতা, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। বোঝো নি মনে এখনো? আবার একই জিনিস বানাইও না, ওইটার এটার মধ্যে কমন পার্থক্য হচ্ছে এইটা, আপেক্ষিকতা থাকবে। ওটা পরিবাহিতা, এটা পরিবাহিতা, সিগমা পরিবাহিতা, আবার জিও পরিবাহিতা। পার্থক্য কি? ওখানে শুধুমাত্র পরিবাহীর পরিবাহিতা, আর আছে পরিবাহীর কি পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা। পার্থক্য এখানে। তো এটার যে তোমরা বুঝতে পারছো, সেটার যে এককটা হবে, সিগমার যে এককটা হবে সেটা হচ্ছে 1/ρ। তার মানে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসবে আমাদের, বলো ওম মিটার, তারপর কি হবে পুরো ইনভার্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এবার আসি, একটু লিখে নাও সুন্দরভাবে, যে আপেক্ষিক রোধের নির্ভরশীলতা লিখছো? আচ্ছা আলী বলো তো আপেক্ষিক রোধের নির্ভরশীলতা কটা হবে? তাহলে এই যে কেমনে বুঝলা, রো সমান হচ্ছে আমাদের বোঝাই তো কথা আর এ ডিভাইড বাই এল নাকি? তাহলে এখানে খেয়াল করতে হবে, এই সূত্রে দেখো, এই সূত্রে আমি ফিক্সড বানাইছি কাকে কাকে, এ কে ফিক্সড, এল কেও ফিক্সড বানাই ফেলছি। তাহলে আমরা জানি রোধের ডিপেন্ডেন্সি ছিল আমাদের 4টা বিষয়ের উপর, 4টার মাঝে ফিক্সড বানাইছি এ আর এল কে। তাহলে ফিক্সড করিনি কাকে, তাহলে 2টাকে। তাহলে আনফিক্সড যেটা আছে খেয়াল করে দেখো, আনফিক্সড আছে যেটা, সেটা হচ্ছে আমাদের একটা তাপমাত্রা, আর একটা হচ্ছে আমাদের উপাদান। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আপেক্ষিক রোধ ডিপেন্ড করবে এই আনফিক্সড 2টা প্যারামিটারের উপর, এবং সেটা হবে আমাদের তাপমাত্রা এবং হচ্ছে উপাদান। যতক্ষণ পর্যন্ত একটা পরিবাহী তারের বা একটা পরিবাহীর তাপমাত্রা পরিবর্তন হবে অথবা উপাদান পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিসের পরিবর্তন হবে না, রোয়ের পরিবর্তন হবে না। তুমি হাজার কিছু করো, বুঝলে না মনে হয়? আচ্ছা বলো, একটু মাথা ঠান্ডা করে বলো, একটা তার যার আপেক্ষিক রোধ রো, এই তারটাকে কেটে আমি কয়েক হাজার টুকরা করছি, প্রত্যেকটা ছোটো ছোটো টুকরার আপেক্ষিক রোধ কত হবে? সেমই থাকবে। কারণটা কি? এই যে উপাদান একই আছে, তাপমাত্রাও একই আছে। এই বিষয়গুলো মাথায় রাখিও। মানে তোমার দেখবা তুমি ম্যাথ যখন দিবে তোমাদের পরীক্ষা নেওয়ার সময়, অনেক বড় ম্যাথ, ধাবি থেকে যে কাজগুলো করে অনেক বড় ম্যাথ, সাইড লাইনে ম্যাথ, মানও দেওয়া আছে, বলছে আপেক্ষিক রোধ কত, বলছে যে অপরিবর্তিত থাকবে,
যখন দেখবো বড় ম্যাথ তাহলে মাথার একবার অপরিবর্তিত, আর কিছু নেই। তো তোমরা শোনো, এটা এটা লিখে নেওয়ার দরকার নেই, তোমরা চাইলে একটা ম্যাথ লিখতে পারো আর কি। জাস্ট ইরশাদ লিখো, একটা ম্যাথ লিখো। ঢাবিতে যদি পরীক্ষা হয়, পরীক্ষা তো হবে, ঢাবিতে রিটেনে আসলে বা সিকিউ এমসিকিউ আসলে এটা আসবে। লেখো, কোনো পরিবাহী দৈর্ঘ্য 2 গুণ ও প্রস্থচ্ছেদ অর্ধেক করা হলে, আচ্ছা অর্ধেক করা হলো, কোনো পরিবাহী দৈর্ঘ্য 2 গুণ ও প্রস্থচ্ছেদ অর্ধেক করা হলো। লিখছো তো নাকি আপন? যদি আদি রোধ 15 ওহম হয় তবে বর্তমান রোধ নির্ণয় করো। যদি আদি রোধ কত ওহম ভাই? 15 ওহম হয়, তাহলে বর্তমান রোধ কত হবে নির্ণয় করতে হবে। তো এগুলো ওই তোমাদের সেলু স্যারের যে বইটা আছে ওটাতেও পাবা, তপন স্যারের বইও পাবা, ইসে স্যারের বইও পাবা। এই যে বিগত সালে ঢাবিতে আসাই কোশ্চেন তোমাদের। পারবে না? নিজেরা পারবে না? তাহলে কি করছে এটা বলো তো? কোনো পরিবাহী দৈর্ঘ্য 2 গুণ করছে এবং প্রস্থচ্ছেদ কত গুণ হয়েছে? অর্ধেক। শোনো একটা কথা বলি, চিন্তি শোনো, যদি কখনো দৈর্ঘ্য 2 গুণ করে প্রস্থচ্ছেদের কথা যদি নাও উল্লেখ থাকতো তাহলে মাথায় রাখা লাগবে দৈর্ঘ্য বাড়লে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে? কমবে। দৈর্ঘ্য যে হারে বাড়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই হারে কমবে। দৈর্ঘ্য 2 গুণ বাড়লে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 গুণ কমে যাবে। ক্লিয়ার আপন? তাহলে বলো, আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের পরিবাহী তারটাকে টানার পূর্বে আপেক্ষিক রোধ, টানার পরে আপেক্ষিক রোধ সেম থাকবে। কারণ কি? তাপমাত্রার উপাদান পরিবর্তন নেই। তাহলে আমি বলতেই পারবো যে দৈর্ঘ্য 2 গুণ করার পূর্বে আপেক্ষিক রোধ ρ1 যা, দৈর্ঘ্য 2 গুণ করার পর আপেক্ষিক রোধ ρ2 তাই। কি বোঝা গেছে? তাহলে এখান থেকে তুমি সুন্দরভাবে বলে দিবা রো সমান হচ্ছে আমাদের RA/L। এখানেও RA/L, 1 1 1, এই যে 2 2 2। সিম্পলি বিষয়গুলোকে ভাববা, অত হার্ডলি ভাবার দরকার নেই। ফিজিক্স মানে তো সিম্পল। বলো এবার R1 1 কত দেওয়া আছে না? 15 প্রশ্নে এই যে 15 বসাই দিবা ইনটু A1 কতটুকু? আমি বলছিলাম তোমাদের দৈর্ঘ্য যে হারে বাড়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফলটাকে আমি A1 মনে করলাম। L1টা কতটুকু? L1ই। এবার আমাকে বের করতে হবে R2। A2টা, আচ্ছা L2 কে বসাই। L2 কতটুকু? আদির দ্বিগুণ। আদির দ্বিগুণ মানে টুয়াইস L1। এখন তোমাদের বলছিলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য যে হারে বাড়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেই হারে কমে। তার মানে এটা 2 গুণ বাড়ছে দৈর্ঘ্যটা, ওইটা আমাদের 2 গুণ কমে যাবে। তার মানে প্রশ্ন বলা আছে আবার, তার মানে এটা হচ্ছে আমাদের A1/2 মানে এখানে। তাহলে এই যে সুন্দরভাবে কাটাকাটি করবা, L1 ক্যান্সেল আউট, A1 ক্যান্সেল আউট। তার মানে আলটিমেটলি আমাদের আসে যেটা, বলো R2 = 8 গুণ করে দিলে একবারে 4 15 কত বলো তো? 60। এত কত সুন্দর জিনিস, 1 কোটি ম্যাথ দিলে তুমি আটকাবা না। আর এইরকম টাইপেরই ম্যাথ অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি করবা। এখন তোমরা এখন ভাবো কি না ভাবো, তোমরা ভাবো এত সোজা জিনিস আইসে পরীক্ষায়, এইগুলো না ছেলেমেয়েরা আর পারে না। স্বাভাবিক, সত্যি কথা। এই আমার কখনো দেখিনি যে কঠিন কোশ্চেন করছে, ভাবি এটা ওটা অমুক তমুক, ছেলেমেয়েরা পারে না। কারণ কি? ওই যে বেশি সোজা ভাবছে, ওরা পড়েই নেই। এটা এগুলো না আসে, এগুলো আসবে না। ওকে ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখি একটু। এবার আসি রোধের টানাটানি। তোমরা লিখো সুন্দরভাবে। কথা হলে তো বিশ্বাস হচ্ছে না তোমাদের, অ্যাডমিশন না আসা পর্যন্ত বিশ্বাস হবে না, স্বাভাবিক। রোধের টানাটানি, একটা রোধকে আমি টানবো দিচ্ছি ভাই, একটু আসতেছি তো, আল্লাহরই মাফ করুক। সিরিয়াস হয়ে গেছো কেন? তার দাঁড়াও, এখন তো শেষ করতে পারিনি এই টপিক্সটা। একটু দেখো, এইখানে একটা পরিবাহী তার আছে যার রোধটা হচ্ছে আমাদের, দেখো L দৈর্ঘ্যের একটা পরিবাহী তার আছে যার ক্ষেত্রফলটা আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের এটা তোমার আদি যে রোধটা, সেই রোধটাকে আমি বললাম R1। ঠিক আছে তো? আচ্ছা এটাকে RA বলি, R1 না বলে RA বলি। এবার আমি এটাকে টান দিয়ে নিছি, টান দিলে অবশ্যই এটা চিকন হয়ে যাবে, সেই চিকন হয়েছে। তো আমি টান দিয়ে যতটুকু বাড়াইছি সেটা হচ্ছে N গুণ বাড়াইছি। তাহলে বর্তমান যে দৈর্ঘ্যটা হবে এটা হচ্ছে আমাদের NL। আর দৈর্ঘ্য যদি N গুণ বাড়াইছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল N গুণ কমে যাবে। কারণটা কি? ওই যে আদি আয়তন আর শেষ আয়তনটা আমাদের সমান, আয়তন সমান ধরে এই কাজটা করা যায়, একই জিনিস আসবে আমাদের ফলাফল। তাহলে এইখানে যে আমাদের আয়তনটা হবে সেটা হচ্ছে আমাদের A/N। এখন দরকার হচ্ছে আমাদের চূড়ান্ত রোধটাকে আমি বললাম R ড্যাশ, টানাটানি পরে যে রোধটা সেটা। এখন কথা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, উপাদান তাপমাত্রা পরিবর্তন নাই, কি থাকবে? আপেক্ষিক রোধ সেম থাকবে, টানার পূর্বে টানার পর। তাহলে বলো এটা হবে ρ1 = হচ্ছে আমাদের ρ2, টানার পূর্বে রোধ আপেক্ষিক রোধ, টানার পর আপেক্ষিক রোধ। তাহলে এখান থেকে রো সমান হচ্ছে আমাদের RA/L, ওই একই জিনিস RA/L, ইউনিট সূত্রটা দরকার। তাহলে এখানে আমাদের প্রথমটা তো এরকমই আছে, দ্বিতীয়টা ক্ষেত্রে কী হয়েছে? দ্বিতীয়টা ক্ষেত্রে তোমরা আমাকে বলো, এটা আমাদের 1 1 1, এটা আমাদের 2 2 2। বলো এবার মাথা ঠান্ডা করে বলো, R1টা কত ভাই? আর A1 এর জায়গায় A, L1 এর জায়গায় L, এখন R2 এর জায়গায় R ড্যাশ, এটা আমাকে বের করতে হবে। তাহলে এবার বলো তোমরা আমাকে, এখানে L2 এর জায়গায় কত? NL, আর এখানে A2 এর জায়গায় A, বলো
এ ডিভাইড বাই এল, এই যে এ ক্যান্সেল আউট, এল কই ভাই, আচ্ছা এইটা এন নাকি, তাহলে এইটা এটা ক্যান্সেল আউট, তখন থাকে আমাদের যেটা সেটা হচ্ছে আর ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে এন 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 স্কোয়ার ইন্টু স্যার। তো একটা সূত্র একদম মাথায় রাখা যায় জীবনের তরে, যেটা তারকে টেনে যদি এন গুণ বর্ধিত করা হয় তাহলে নতুন যে রোডটা হবে সেই রোডটা হবে আমাদের ওই যে বর্ধিত যত গুণ করছো তার উপর স্কোয়ার ইন্টু পুরাতন যে রোডটা সেটা, আদি যে রোডটা, পুরাতন না তো আর আদি যেটা সেইটা। এবার মুখে মুখে বলো, এই যে 1 কোটি ম্যাথ এখান থেকে করা যাবে, তৈরি করা যাবে। বলতেছে একটি রোধে, একটি পরিবাহীর আদি রোধ 10 ওহম, তার থেকে টেনে 4 গুণ বর্ধিত করা হলো, বর্তমান রোধ কত? ওখানে কি দেখতেছো চিন্তি, ওখানে দেখা যাবে না তো, মুখে মুখে বলতে হবে যে আর ড্যাশ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর, এন স্কোয়ার মানে 4, 4 উপর স্কোয়ার মানে 16, 16 গুণন 10, 160 শেষ। একটি তারের আদি রোধ 9 ওহম, তার থেকে টেনে 3 গুণ বর্ধিত করা হলো, বর্তমান রোধ কত? শেষ। এগুলো ঢাবির ম্যাথ পুরাতন মনে দিয়ে। এখন একটা এক্সাম্পল করো দেখি এটা পারো কিনা তোমরা, একটা বড়সড় এক্সাম্পল, তোমরা এটা আমি বারবারই বলি আর কি, তোমরা এবার সুন্দরভাবে করবা। এখানে কি এটা দেওয়া আছে? সম্মত না, বলো এবার। লিখতেছো নাকি? লিখো। 20 ওহম মানের একটি তারকে টেনে, 20 ওহম মানের একটি তারকে টেনে দ্বিগুণ বর্ধিত করা হলো আর 2 গুণ করা হলো, ঠিক আছে? 20 ওহম মানের একটি রোধকে টেনে দ্বিগুণ করা হলো, মানে দ্বিগুণ বর্ধিত করা হলো, করছো তো নাকি? অতঃপর তারটিকে, ইসা স্যার বইয়ের একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। অতঃপর তারটিকে, অনেক বড় ম্যাথ তো, অতঃপর তারটিকে পাইছো, আলি আছে তো, কেটে অর্ধেক করা হলো, কেটে অর্ধেক করা হলো, লিখছো? কেটে কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে। অতঃপর তারটিকে কেটে অর্ধেক করা হলো। এবার তারদ্বয়কে সমান্তরালে যুক্ত করা হলে, এবার তারদ্বয়কে সমান্তরালে যুক্ত করা হলে হলে সমবায়টির বর্তমান রোধ কত? মানে তারের যে সমবায় আছে, তারের সমবায় বলতে রোধের সমবায় যেটা আছে, এটা বর্তমান তোমাদের রোধ কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে। তবে বর্তমান রোধ কত হবে নির্ণয় করো, উক্ত সমবায়টার সম্পূর্ণ সিস্টেমটার। পারবে না? কতক্ষণ লাগবে? খেয়ালি কত অ্যান্সার? কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল তাই হবে। কি আপন করে ফেলো ভাই। কী ব্যাপার মেরিনা, পারতেছো না? দেখো কী ব্যাপার, এরা এখন এরকম করতেছে কেন তার? হ্যাঁ, তাই এইগুলো কথা বলতেছো তুমি? শুনছো? শোনো, পারো নাই, এটা সিম্পল জিনিস তো। রোধের পরিবর্তন হবে না কেন? কেন পরিবর্তন হবে? দেখো শোনো, বলি একটু বলি, হিমেল দেখো এর কথা বাহে। এই যে রোডটা, এই দেখো, এই যে পরিবাহী তারটা আছে, এই পরিবাহীর যে রোডটা, বর্তমান রোডটা আছে 20 ওহম, এটাকে টেনে দ্বিগুণ করছি আমি। দ্বিগুণ করলে তার বর্তমান রোধ হবে আমাদের, দ্বিগুণ করা হয়েছে, তার মানে এন মান 2, তাহলে বর্তমান রোধ হবে যেটা, সেটা হচ্ছে আমাদের আর ড্যাশ, আর ড্যাশটা হচ্ছে আমাদের এন স্কোয়ার ইন্টু আর, তার মানে আসে যেটা এন স্কোয়ার মানে হচ্ছে 2 × 4 × 20 মানে কত? 80 ওহম। এখন এই তারটাকে কেটে কয় খণ্ড করা হয়েছে? 2 খণ্ড করলে 1 খণ্ড এইটা আর 1 খণ্ড হচ্ছে আমাদের এটা। এটা তো রোধ, তার না তো, এটা তো রোধ, রোধের কথা বলছে, এই যে রোধ, এই রোধটাকে দুটাকে কীভাবে যুক্ত করছে? তাহলে বর্তমান তুল্য লাগবে। তার মানে তুমি খেয়াল করে দেখো, 80 ওহম রোধটাকে কেটে সমান 2 খণ্ডে ভাগ করছে। আমাদের জানা আছে না যে সমান 2 খণ্ডে খণ্ডিত করলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটার আপেক্ষিক রোধ যা ছিল এটারও আপেক্ষিক রোধ তাই, এটারও আপেক্ষিক রোধ তাই। আর আমরা জানি আপেক্ষিক রোধ রো সমান হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই এল। তাহলে এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখো, এবার আর এর সঙ্গে এল এর সম্পর্কে স্থাপন করবা, কারণটা কি? তুমি কেটে 2 খণ্ড করছো। তাহলে তুমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছো কি বলা যায় বলো তো? এখান থেকে বলা যাবে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রো এল ডিভাইড বাই হচ্ছে আমাদের এ। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আর এর সঙ্গে এল এর সম্পর্কটা আছে সমানুপাতিক, কিন্তু তো প্রথমে পড়ছি আমরা। তাহলে এখানে দৈর্ঘ্য তুমি কতটুকু করছো? এখানে 80 মানে যেটা ছিল তারটা, তার দৈর্ঘ্য যত, বর্তমানে যেটা অর্ধেক করছো, অর্ধেক করলে তার রোধের মান কতটুকু হবে? আল্লাহ, দৈর্ঘ্য যত হারে কমবে আর এর মানটা সেই হারে কমবে। দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, আরটা কেমন হবে? অর্ধেক। তার মানে এটা আমাদের কত? আমাদের এটারও আমাদের কত ভাই? এটা 40, এটা আমাদের 40, এদের তুল্য কত হবে? 20, শেষ। এইটু, তার মানে পূর্বে রোধের মান যা ছিল বর্তমান রোধের মান তাই থাকবে। ম্যাথ বড়, বাট ক্যালকুলেশনটা অনেক সহজ। জাস্ট এই বিষয়গুলো মাথা রাখবে একটু, আর কিছু না ভাই, আর কিছু করতে বলি নেই।
আমরা রোধে যে টানাটানি ব্যাপারগুলো আছে সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। তোমরা আর দু একটা ম্যাথ চাইলে করতে পারো, আমি শিটটা দিয়ে দেবো এখন হিমেল, এইখান থেকে তোমাদের ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। তোমরা এখানে বিগত সালের ওই যে উল্লেখ করা আছে, আবার একটা ম্যাথ না করলেই নয়, এটা লোভ সামলাতে পারতেছি না, ওটা করা লাগবে। এই এক্সাম্পল একটা ওঠাই নাও। সমান রোধ বিশিষ্ট দুটি তামাত্তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার এবং 9 মিটার, তার দুইটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত? এটা রুয়েটে আসছিল, ঢাবিতেও এরকম টাইপের ম্যাথ হর হামেশাই চলে আসে। ঠিক আছে, সমান রোধ বিশিষ্ট দুটি তামাত্তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার, তার দুইটির ব্যাসার্ধের অনুপাত কত? সমান রোধ বিশিষ্ট কিসের তার? তামাত্তার। আচ্ছা দেখো তো, তোমরা একটু খেয়াল করে দেখো। আচ্ছা বলো এবার, মাথা ঠান্ডা করে বলো, তামাত্তার কথা কিন্তু বলাই আছে, তাহলে উপাদান কেমন? উপাদান একই, তাপমাত্রার কথা উল্লেখ নাই, আবার কথা বলা আছে একটা রোধও হবার সমান। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের প্রথম তামাত্তারের আপেক্ষিক রোধ দ্বিতীয় তামাত্তারের আপেক্ষিক রোধ কেমন হচ্ছে আমাদের? সমান। তাহলে আমরা এবার এখান থেকে বলতে পারবো না, বুঝলেন এখানে ব্যাপারটা? তাহলে এখান থেকে আমাদের রোধ সমান হচ্ছে আমাদের RA ডিভাইড বাই L, এখানেও আমাদের RA ডিভাইড বাই L। মানে মাথা ঠান্ডা করে বিষয়গুলো ভাববার, জাস্ট লিখবা, আর কিছু না। যে গ্যাপ পাবো ওই গ্যাপে ক্যালকুলেশন করে নিবা। তাহলে রোধের মান এখানে সত্যমতে আবার R1 এবং R2 এটাও সমান, রোধের মানও সমান বলছে, তাহলে এটাও আমাদের ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমাদের কিসের মান দেওয়া আছে? দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, দুই টাইপের, আবার এটাকে L1 হবে, এখানে আমাদের L2। তাহলে এখান থেকে আমাদের A1 ডিভাইড বাই A2 ইজ ইকুয়াল টু L1 ডিভাইড বাই L2। তাহলে হিমেল বলো, যে তামাত্তারটা আছে এই তামাত্তারের প্রস্থের ক্ষেত্রফল লাগবে। তাহলে এইটার তামাত্তারের প্রস্থের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। তাহলে এখানে A1 এর জায়গায় হচ্ছে আমাদের পাই R1 আর নিচে হচ্ছে পাই R2, তারপর এখানে স্কোয়ার এখানে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে L1 ডিভাইড বাই L2। তার মানে স্পষ্ট বুঝতে পারছো, পাই বাই ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে R1 ডিভাইড বাই R2, তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের L1 ডিভাইড বাই L2। তাহলে এখান থেকে হ্যাঁ দেখো তো, R1 ডিভাইড বাই R2 বলো, হ্যাঁ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ L1 ডিভাইড বাই L2। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি R1 ইস টু R2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ইস টু কত 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 অনুপাত দেওয়া ছিল? 1 আর 9, তাহলে 1 ইস টু 3। এখানে বসাই দাও, এটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 1/9, তার মানে 1 ইস টু 3। এই তো বুঝতে পারছো তো নাকি? এরকম টাইপের ম্যাথ পারবো না, এখানে দেওয়া আছে, তোমরা বাদ বাকিগুলো প্র্যাকটিস করে নিবে ইনশাল্লাহ, এটা পারবা। ঠিক আছে, তো এবার আসো তোমরা রোধের উপর তাপমাত্রার প্রভাব। তো এটাও সুন্দর বলি তোমাদের, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং টপিক। কিন্তু এই যে এখন আমরা চলে আসছি, এইটা হচ্ছে সিকিউ স্ট্যান্ডার্ড। দিনাজপুর বোর্ড এটাই করবে, দিনাজপুর বোর্ড এইখান থেকেই কোশ্চেন করবে। ওরা বিগত সালে করে নাই, এখন করবে, আর তোমাদের বেলায় করবেই। ঠিক আছে, মানে ব্যতিক্রম কিছু তো চায়, তখন কিন্তু এইটা এখান থেকে তারা হাত দেওয়া শুরু করবে। শোনো শোনো বলি, সবগুলো শিখে রাখো। আর যারা তোমরা ইঞ্জিনিয়ারিং করবা হ্যাঁ ভবিষ্যতে, তখন তোমরা এটা এই কনসেপ্টটা কী কনসেপ্ট হিসেবে রাখবা। ঠিক আছে, তো আসি রোদের উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা আমরা একটু আগে খেয়াল করে দেখি, আমরা রোদগুলোকে আসলে চিহ্নিত করি নেই, রোদগুলোকে প্রকাশ করবো এভাবে। আচ্ছা বলো, এই রোধের মান যদি আমাদের আর হয়, তাহলে আমরা জানতেছি রোদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে আরের মানটা কেমন হয়? বাড়ে। পরিবাহী পদার্থের ক্ষেত্রে শোনো, দুটো এমসিকিউ আছে। পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদের মান বাড়বে। আর যদি অর্ধপরিবাহী হয়, লাইক সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধের মানটা কমে যায়, পরিবাহিতা বাড়ে। এখানে কিন্তু মাথায় রাখবা। এখন তোমরা মাথা ঠান্ডা করে আমাকে বলো, শোনো কথাটা শোনো না। আমাদের রোদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে যে ঘটনাগুলো ঘটে, এটা পরীক্ষাগারে যখন আমরা পরীক্ষা করি, মানে রোদ নিয়ে যখন একদম ডিরেক্টলি পরীক্ষা করি, এক্সপেরিমেন্ট করি, তখন এই এক্সপেরিমেন্ট করলে তখন দুই প্রকার বৈশিষ্ট্য দেখা যায়। কীরকম সেটা আমরা জানতেছি যে তাপমাত্রা, শোনো কেন, যে রোধের পরিবর্তন হবে, মানে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, রোধের পরিবর্তন হচ্ছে কি করলে? তাপমাত্রা পরিবর্তন হলে। আরে তাপমাত্রার পরিবর্তন যে হারে হবে, রোধের পরিবর্তন সেই হারেই হবে। এই রোধের পরিবর্তন, এটা একটা কথা। আরেকটা কথা আছে ডিআর, অর্থাৎ রোধের পরিবর্তন আরেকটাভাবে ডিপেন্ড করবে, আরেকটা উপর ডিপেন্ড করবে। সেটা হচ্ছে ওই রোধটা যেটা আছে, ওই রোধের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদি রোধটা কত ছিল। শুনছো, যে রোধের মান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যত বেশি, তার ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে রোধের পরিবর্তনটা তত কি বলতো বেশি। তাহলে তুমি আমাকে বলো, এক্সপেরিমেন্টালি এটাকে কয়টার উপর ডিপেন্ড করবে? দুইটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা।
ওকে ওকে ওকে, তাহলে বলো আপন, এবার মাথা ঠান্ডা করে বলো, দুটো থেকে আমি তো একটা নিয়ে আসতে পারি ভাই, বোঝাতে পারিনি মনে হয়? এটা দ্বারা বোঝায় যে একটা রোদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত রোদ দেখাবে, কত শুকর হবে, তার উপর ডিপেন্ড করবে তাপমাত্রা পরিবর্তন করলে আমি কেমনভাবে রোদ পরিবর্তন হবে, আস্তে আস্তে না খুব কুইক। তাহলে এবার তোমরা আমাকে বলো, দুইটা ডিআর থেকে কম্বাইন করলে, দুইটা ডিআর থেকে একটা ডিআর ইজ প্রপোর্শনাল মেথড অফ লিনিয়ারিটি, এটাকে বলা হয়, সরি প্রপোর্শনালিটি, কথা আটকাই যাচ্ছে। হ্যাঁ, এইখান থেকে আমাদের আসে R0, শোনো, R0 ইন্টু ডিটি। আপন শোনো, তাহলে এখান থেকে ডিআর ইজ ইকুয়াল সমানুপাতিক সাইন উঠালে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে বলা হয় এখানকার আলফা, যাকে বলি আমরা রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। মনে থাকবে তো গেলেন? এ তো মনে থাকা কথা, আল্লাহ রে মাফ করুক। পড়াশোনা করবা, শোনো, ফিজিক্স পড়াশোনা করবা, ম্যাথমেটিক্সে ম্যাথ মুখস্থ করে রাখা লাগে, ফিজিক্সে এরকম করা লাগে না। তো ফিজিক্স পড়ছো মানে ইকুয়েশন মাথায় রাখা লাগে, ম্যাথও মুখস্থ করা লাগে না, ইকুয়েশন মাথায় রাখা লাগে না, তোমরা খেয়াল করছো? এগুলো ছেড়ে দিবা আল্লাহর রাস্তে, ছেড়ে দিয়ে তুমি ভাববা যে তুমি ফিজিক্সে সব কিছু বোঝো, জাস্ট পরীক্ষা হলে গিয়ে ভাববা একটু 3 সেকেন্ড ভাববা, ইনিশিয়াল চলে আসবে, সূত্র তো চলে আসবে যখন তখন। তাহলে বলো ডিআর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা ইন্টু R0 ইন্টু ডিটি। তাহলে এখানে আলফাটা হচ্ছে আমাদের রোধের, হ্যাঁ, উষ্ণতা সহগ গুণাঙ্ক। আচ্ছা, এখান থেকে পরীক্ষা আসে যেটা আলফার এককটা চলে আসে, আমরা আলফার এককটা দেখো, আমাদের মেইন ইকুয়েশন কিন্তু এইটা, ইকুয়েশন কিন্তু আমাদের এইটা মেইন ইকুয়েশন এইটা। তাহলে এবার আমি বললাম যে আলফার এককটা কী হবে, আলফা ইজ ইকুয়াল টু লেখা যাবে ডিআর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের R0 ইন্টু ডিটি। তাহলে বলো এখান থেকে আমাদের আলফার এককটা কী আসবে, এককটা কী আসবে আলি বলো তো, বলো একক কী হবে, ফটাফট বলো। রোদ ক্যান্সেল আউট, আর থাকে শুধুমাত্র 1/dt। 1/dt মানে হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই ডিটি, মানে কি বলতো সেলসিয়াস, অথবা 1 ডিভাইড বাই কেলভিন, তার মানে হয় পার ডিগ্রি সেলসিয়াস নেবো পার কেলভিন, মনে থাকবে তো। আর তাপমাত্রা পরিবর্তন সেলসিয়াস স্কেলে যা, কেলভিন স্কেলে তাই, তার মানে এটা হতে পারে আমাদের পার ডিগ্রি সেলসিয়াস, দেখো আরে পার ডিগ্রি সেলসিয়াস, অথবা কি বলতো আমাদের পার কেলভিন। তো যাতে তোমাদের এই যে এককগুলো আসলে মাথায় থাকে, যাতে এই বিষয়গুলো তোমরা একটু ইনশিওর করবা বা মাথায় রাখবা, বোঝা গেছে কি? আচ্ছা, এখন তোমরা একটু আসো, যদি বোঝা যায় তাহলে এবার তোমরা আমাকে একটু সুন্দরভাবে কথাগুলো বলো। এবার বলবা আমরা যেটা পাইছিলাম আর কি মেইন ইকুয়েশনটা, সেটা হচ্ছে আমাদের ডিআর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা ইন্টু R0 ইন্টু ডিটি, এটা না ভাই? এবার বলো আমরা যে রোদের ক্ষেত্রে যে তাপমাত্রা পরিবর্তন করব, আমি চাচ্ছি, শোনো কেন কথাটা শোনো, আমি চাচ্ছি আপন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা রোধের মান হচ্ছে আমাদের 5 ওহম, একটা পরিবাহীর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মান 5। এবার আমি চাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান, ওই যে এই পরিবাহীর রোধের মান কত হবে? তাহলে আমাকে বের করতে হবে কেমনে, প্রথমে 0, তারপরে 1, 2, 3, 4, এভাবে করতে করতে 100, সবগুলো কী করা লাগবে, আবার যুক্ত করা লাগবে। যোগ করে নিতে এমনি আমি বলতে পারবো 0 থেকে 100-এর মাঝে রোধের মান হবে এত। তাহলে একই জিনিস বারবার যোগ করা যে কথা, ইন্টিগ্রেশন করা কি কথা, তোমরা বুঝতে পারতেছো? যখন একটা নির্দিষ্ট রেঞ্জেও কথা বলবে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, 0-তে এত, 20-এ কত হবে, তখন অবশ্যই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের উভয় পাশে ইন্টিগ্রেশন করলে আমরা একটা নির্দিষ্ট পরিসরে কিন্তু আসলে আমরা রোধের মান বের করতে পারবো। তাহলে এটা আমরা বলবো, এখানে বলবো এভাবে যে আমাদের তাপমাত্রা, খেয়াল করতে হবে, এখানে খেয়াল করতে হবে, এইখানে বসাবো টি অফ ইনিশিয়াল, খুব সুন্দর জায়গা কিন্তু এটা, আর এখানে হচ্ছে টি অফ ফাইনাল, আর এখানে হচ্ছে আমাদের কি হবে টি ইনিশিয়ালে যে রোডটা, সেই রোডটাকে আমি বললাম আর ইনিশিয়াল, আর ফাইনাল তাপমাত্রায় যে রোডটা, সেই রোডটাকে আমি বললাম আর অফ ফাইনাল, ফাইনাল তাপমাত্রায় যে রোডটা সেটা হচ্ছে আর এফ। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো ইন্ডিকেশন অফ ডিআর অ্যান্সার কত ভাই? ইন্ডিকেশন অফ ডিআর অ্যান্সার কত? আরই তো। তারপর এখানে লিমিট থাকে আমাদের আর ইনিশিয়াল, এখানে আর ফাইনাল ইজ ইকুয়াল টু আলফা তো ধ্রুবক বাইরে আসলো, একবারে কাজ করলাম, R0 ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, তাহলে পরিবর্তন হবে জাস্ট ডিটি। ইন্ডিকেশন অফ ডিটি অ্যান্সার কত ভাই? শুধুমাত্র টি, অ্যান্সার হচ্ছে শুধুমাত্র টি, লিমিট হবে আমাদের টি ইনিশিয়াল, টি ফাইনাল। আমরা লাস্ট টাইমে চলে আসি, খুব সুন্দর জিনিস, এটা পেঁচাবে না, হ্যাঁ আমার কথা হচ্ছে পেঁচাবে না, এটা পেঁচাবে না, না পেঁচালেই তুমি বিষয়গুলোকে অনেক সিম্পলিফাই করে তুমি এটা অ্যান্সার করতে পারবা। বলো এখানে লিমিট বসাই দিলাম আমি, লিমিট বসাই দিলে আমাদের কী আসবে, একবারে করলাম আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা আর নট, এখানে আপার লিমিট হচ্ছে আমাদের বলো টি ফাইনাল মাইনাস হচ্ছে টি ইনিশিয়াল। তো
তো এটা তারা বুঝতে পারতেছো যে তাপমাত্রা পরিবর্তন, এটা মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, আর ফাইনাল মানে ইনিশিয়াল পরিবর্তন। তাহলে এখান থেকে বলো তো, বলো RF দরকার আমাদের, চূড়ান্ত তাপমাত্রা দরকার, ওই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে হ্যাঁ, চূড়ান্ত রোধ তাপমাত্রা না। তাহলে এখান থেকে আমাদের আসতেছে মাইনাসটা পাশে গিয়ে হচ্ছে প্লাস, তার মানে আর ইনিশিয়াল মাইনাস আলফা, সরি প্লাস না মাইনাস, প্লাস এই যে আলফা R0, এটাকে এইভাবে না লিখে আমি এটাকে লিখলাম ডিটি, এই যে ডিটি। আর ওটা তারা বোঝাচ্ছে তাপমাত্রার পরিবর্তন কার সাপেক্ষে, ইনিশিয়াল সাপেক্ষে ফাইনাল। আরে এই বিষয়টা মাথায় রাখা লাগবে, কিন্তু তুমি কী করলা আর ম্যাথ করার সময় কী বসাচ্ছ সেটা মাথায় রাখা লাগবে। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো RF ইজগল হবে আমাদের, আর ইনিশিয়াল যদি আমি কমন নেই তখন থাকে আমাদের 1 প্লাস আলফা, বলো সরি আর আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরে ফেলছো। আর ইনিশিয়ালটাই হচ্ছে আমাদের এখানকার 0। ওমা, আর ইনিশিয়াল যেটা বলি তোমাদের একটু বলি, আমরা আর ইনিশিয়াল যেটা আছে এটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস মনে করলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেক্ষেত্রে আমাদের যেটা আসবে এইটা হচ্ছে আমাদের আর ইনিশিয়ালটাকে আমরা লিখতে পারবো, আর ইনিশিয়ালটা লিখতে পারবো R0। বুঝো না মনে হয় কথা? আমি কম্পেয়ার করতেছি কার সাপেক্ষে, কার সাপেক্ষে। শূন্য বসার অর্থটা কি জানো? আর ইনিশিয়ালটাকে শূন্য করার অর্থটা হচ্ছে, আর ইনিশিয়ালটাকে শূন্য করার অর্থটা হচ্ছে এই টি অফ ইনিশিয়াল মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। কথা আমরা বোঝাতে পারিনি এখনো, শিওর তো? তো এটা লেখা উচিত ছিল আসলে, আর মানে টি অফ ইনিশিয়াল না লিখে এখানে 0 লেখা উচিত ছিল, তাহলে এখানে তোমার R0 বসাইতা। ঠিক আছে, তো লিখবো নাকি ওইভাবে বসাবো নাকি? এই যে 0 আর এখানে হচ্ছে আমাদের R0, তাহলে এখানে হচ্ছে আমাদের R0, এখানে হচ্ছে আমাদের সি। কেন কাটাকাটি কোথায় তোমরা তো বুঝে নিও, আর তোমাদের আর লাগবে না। টি অফ ইনিশিয়ালের জায়গায় 0, বুঝতে পারতেছো? মিশা লাগবে? রে এইখানে আমাদের 0, তারপর আমাদের এই যে 0, এটাকে এভাবে লিখি T0, এটা মানে হচ্ছে ডিটি শূন্যের সাপেক্ষে। এটা কিন্তু শূন্যের সাপেক্ষে, দেখো খুব সুন্দর একটা যে শিক্ষা দেয়, কিন্তু শূন্যের সাপেক্ষে হিসাব করতে হবে। যা কিছু করবা তুমি কার সাপেক্ষে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে। কিন্তু এই যে এটা বলে দিচ্ছি, ম্যাথ করার সময় তুমি বুঝতে পারবা যে আসলে কী জিনিস শিখলা তুমি। ও তোমাকে সংখ্যা করে দিবে যে না ওই পাশে না মুরব্বী এই পাশে, ইকুয়েশন তোমাকে বলে দিবে। ঠিক আছে, হ্যাঁ এইখানে আমাদের R0 আসলো, আর এটা তো আমাদের তখন R0 হয়ে যাচ্ছে। R0 কমন নিলে 1 প্লাস আলফা ইন্টু কী বলো তো আমাদের এখানে ডিটি। এই জাস্ট সূত্র হচ্ছে আমাদের এটা। এখান থেকে কিসের মান বের হলো ভাই? আর ফাইনাল। তো তুমি যদি চাও এখান থেকে তুমি আলফার মান বের করবা, এই ইকুয়েশন থেকে আলফার মান বের করবা, তাহলে আলফা ইজগুলো কি আসবে বলো তো? বাট টি ফাইনালটা কার সাপেক্ষে? 0 ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে। 0 কিন্তু যাতে মনে থাকে ভাই, এটা মনে থাকে, এটা মনে থাকে, যাতে তাপমাত্রা পার্থক্য যাতে মনে থাকে কার সাপেক্ষে, শূন্যের সাপেক্ষে। এই জন্যই কীভাবে লিখছি, যাতে ভুল না হয় অ্যান্সার। ভুল করবে তো তোমরা পরীক্ষা রুমে গিয়ে। বলো এবার আলফা ইজগুলো কী আসবে তাহলে? RF মাইনাস বলো কেন R0 ডিভাইড বাই R0 ইন্টু ডিটি। দেখো আমাদের এই যে প্রথমে যে সূত্রটা পাইছিলাম এখন কিন্তু তাই আসছে। আর আলফার একক বের করছিলাম না, ওখানে আমাদের এখানে ছিল DR। DR মানে হচ্ছে রোধের পরিবর্তন, ফাইনাল মানে ইনিশিয়াল। সব দেখো ঠিক আছে, বুঝলে কথা বলেন? তাহলে এখান থেকে আমরা সূত্র পাচ্ছি দুইটা। তো দুইটা আর একটা সূত্র পাওয়া যায়, এখান থেকে R0 এর মানও বের করা যায়। বলো তো একটু R0টা কত হবে? এটা এখান থেকে R0টা বের করে নিই। তাহলে R0 ইজগুল টু হবে আমাদের RF ডিভাইড বাই বলো 1 প্লাস আলফা ইন্টু ডি ইন্টু টি। ব্যাস, তাহলে সূত্র পাচ্ছি এখানে কটা বলো তো? 3টা। বাট 3টা বলতে কয়টা? বেসিক্যালি একটাই, মাথায় রাখবো এটা। এ তো অনেক দূরে আমরা শেষ করে ফেলছি, মানে যা করতেছি একদম আস্তে 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 উপর দিকে উঠাচ্ছি। আচ্ছা বলো তো লেখচিত্র কেমন হবে? এই বলো তো, বলো লেখচিত্র কেমন হবে? লেখচিত্র আমি চাচ্ছি, দেখো 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 এই পাশে দিচ্ছি আমি, শোনো কেন, এই পাশে দিচ্ছি হচ্ছে আমাদের RFটা মানে রোধটা। এভাবে তো বলবে না, এবার এটা বলো বাংলায় বলবে রোধ, আর এই পাশে বলবে তাপমাত্রা। হ্যাঁ আলী বলো এটা কেমন হবে লেখচিত্র? রোধ ভার্সেস তাপমাত্রা। রোধ বলতে চূড়ান্ত রোধটা যেটা সেটা। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে এইটা মানে আমাদের RF ইজগুল টু হচ্ছে আমাদের R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডিটি। সূত্র একদম ঠোঁটস্থ হয়ে গেছে। তাহলে এখান থেকে RFটা কোনো খবর বর, বলো কোনো খবর বর ওয়াই ইজ ইকুয়াল টু, এটা গুণ করে দাও, গুণ করে দিলে আমাদের আসে R0 প্লাস R0 আলফা ইন্টু ডিটি। আরে কথা বলে না? তাহলে এখন তুমি স্পষ্ট বুঝতে পারতেছো এই ডিটি বলতে তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা দেওয়া আছে কোনো লক্ষ্য বরাবর। তাহলে এই যে ডিটির জায়গায় শুধুমাত্র এক্স লিখবা, বাদ বাকিগুলো আমি জানি না, তুমি জানো না আর কি। তাহলে এখন এই পুরোটা মিলে তুমি বলবা এই পুরোটা মিলে হচ্ছে আমাদের এম, আর এইটাকে বলবা তুমি সি। ওয়াই সমান এম এক্স প্লাস সি।
যা কিনা ওয়াইকে সেভ করবে আমরা সরলরেখার সমীকরণ। তো বাস্তবে যেটা হয়, আমরা যখন আসলে এই ডাটাগুলো নিয়ে পুট করি, ডাটাগুলো নিয়ে পুট করলে যেটা লেখচিত্র যেটা আসে সেটা হচ্ছে আমাদের এটাই আসবে, বাট ওই দিকে গিয়ে একটু কিছু কার্ভেচার। তার মানে শেষ সময় এসে তুমি খেয়াল করে দেখো, শেষ সময় এসে তাপমাত্রা খেয়াল করছো তুমি, তাপমাত্রা এতটুকু পরিবর্তনের ফলে রোধের পরিবর্তনটা অনেক বেশি হয়ে গেছে। বুঝলা? এইটা আসলে মানে যদি বেসিক্যালি তোমাদের কোথাও লেখচিত্রে এরকমটা থাকে, এটা বাংলাদেশে এরকম কাজগুলো করে না, বুয়েটাও দিলে কম দেয় আর কি। রোধের উপর তাপমাত্রা প্রভাবে লেখচিত্র যদি বলে রোধ ভার্সেস তাপমাত্রা, তখন এটা না দিয়ে তারা আসলে বেসিক্যালি দেয় যেটা সেটা হচ্ছে আমাদের এইটা। অবশ্যই এটা এক্সাক্ট অ্যান্সার, বুঝো নাই? তো আমাদের বেশি সবচেয়ে শোনো বলি তোমাদের যেটা বই থেকে শুরু করে তারপর তোমাদের টেস্ট পেপার মানে কোশ্চেনগুলোতে সবগুলোতে এটা দেওয়া আছে, তোমরা এটা সবসময় মার্ক করবা। আর যদি বুয়েট কোশ্চেন করে, বুয়েটে গিয়ে পরীক্ষা দাও, তাহলে অবশ্যই এটা, এখানে কনসিডার নেই, ওরা খুব ভালো করে জানে, এটা সবাই জানে। বাট এটা দেখো, এটা কি বলি আর, যাই হোক, ওকে, বুঝলা তো নাকি? আচ্ছা তাহলে বলো তো একটু, পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্র যদি এটা হয় তাপমাত্রা ভার্সেস তোমার রোধ ভার্সেস তাপমাত্রা, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেমন হবে? হ্যাঁ, কী হবে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের এই যে রোধ ভার্সেস তাপমাত্রা যদি আমি করি, এটা হচ্ছে আমাদের পরিবাহী, মাথা রাখিও কিন্তু, এগুলো মাথা রাখতে হবে, এটা পরিবাহী, এটা হচ্ছে অর্ধপরিবাহী। আর সামনের দিন যদি এমসিকিউ একটা ভুল করতেছো, 50-এর মধ্যে যদি একটা ভুল হচ্ছে তোমাদের এত সুন্দরভাবে শেখানোর পরেও, বাদ বাকিটা আমি বলবো না, এত সুন্দরভাবে শেখানোর পর মানুষকে আপনি ভুল করে ভাই। দেখো এটা লিখছিল হচ্ছে এইটা, আরে বোঝো নাই? এই লিখো, আর কথা না বলি, লিখো 0 ডিগ্রি সেলসিয়াস এবং লেখো 0 ডিগ্রি সেলসিয়াস। সময় আছে আমাদের, এখনও অনেক সময় আছে, আমাদের যতটুকু দরকার ছিল আর কি, যে টাইমে আমাদের শেষ করা দরকার, মানে যতটুকু যাওয়া দরকার ছিল আজকে, সেই জায়গা পর্যন্ত যাবো আর কি। ঠিক আছে, আমি ভাবছিলাম যে কোথায় যে একটু এই টাইমে একটু বেশি লাগে না লাগে, তো ওটা লাগবে না, যেটা টার্গেট ছিল আমার সেইটাই পর্যন্ত যাবো আমরা। লিখো 0 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস, লেখো না, 0 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি তাপমাত্রার রোধ যথাক্রমে লিখছো, তাপমাত্রার রোধ যথাক্রমে না, দাঁড়াও আগে শোনো, রোধ যথাক্রমে 1.59 ওহম কমা দিবা 1.72 ওহম। লিখছো? হাইপেন দিয়ে 1 নম্বর লিখো, আলফা ইজ ইকুয়াল টু হট, মানে রোধের উষ্ণতার সহগ গুণাঙ্ক কত। আর 2 নম্বর লিখবা যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত। 2 নম্বর কি লিখছো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, পাইছো না? আচ্ছা হিমেল এখানে আসো, এখানে আগে দেখো, এইখানে দেখো, আলফা তুমি যখন বের করবা তখন আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে, আলফা যখন আমি বের করবো, আলফা সূত্রটা কি বলে? আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো একটু, RF মাইনাস R0 ডিভাইড বাই R0 ইন্টু ডিটি। তুমি একটা বিষয় খেয়াল করছো, তুমি যখন আলফা বের করবা তখন মাথায় রাখা লাগবে এই ডিটিতে দেখো, এই ডিটি থেকে আসছে আমাদের এইখানকার ডেল আর, মানে DR থেকে আসছে RF মাইনাস R0। আরে ভাই ডিটি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, এইখান থেকে আসছে এইটা মানে হচ্ছে রোধের পার্থক্য। তুমি এখন আমার কথা হচ্ছে তুমি যে ডিটি নিচ্ছো, এই ডিটি আসলে কি আছে এর ভিতর? আছে হচ্ছে ফাইনাল তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল, বলতে এটা বোঝাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে মাথায় রাখতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধটা, সেই রোধটা হচ্ছে R0। আমাকে শিক্ষা দিচ্ছে ইকুয়েশন, যে আমাকে যদি আলফা বের করতে চাই, তাহলে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান থাকা লাগবে। এখন কথা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের মান কি আসছে প্রশ্নে? হ্যাঁ আসছে, তাহলে আমি সুন্দরভাবে বসাই দিব। যদি না থাকতো তাহলে বের করে নিতাম সামহাউ, কীভাবে সেটা, কথা বুঝিও কিন্তু। আসবো আমরা ম্যাথে আসবো আর কি, মানে একটু দিছি, একটু পরে ম্যাথ দিব, তারপর দেখবো তোমরা কেমন কোনটা এটা। তখন প্রশ্নে দেওয়া থাকতো, হ্যাঁ দেওয়া থাকতো ওটা, হ্যাঁ
না এখানে দেওয়া নেই এটা। আচ্ছা তাহলে বলো আলফা ইজ ইকুয়াল টু আসতেছে আর এফ এর মান কতটুকু আমাদের? কত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না? তাহলে 1.72 মাইনাস আর নট বলতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ কিন্তু দেখো 1.59। তাহলে এখানে যদি আমাদের 0 না বলে 1 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতো তাহলে তখন আমাদের আলফা দেওয়া থাকতো, তখন ওইখান থেকে আমি আর নটের মান বের করতাম, কথা বলে তারপর আমি যে 100 200 400 500 0 বের করতে পারতাম। বোঝাইতে পারিনি মনে হয়। মাথা রাখবা আলফা বের করার জন্য অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের মান লাগবে। এখানে ইনিশিয়াল বলতে 0 না বলে যদি বলতো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের মান এত আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের মান এত, তোমরা কি আর নটের জায়গায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য রোদের মান বসাইতা? আবেগে এই কাজ করলে হবে না, তোমার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তুমি বিবেকে করছো কি? ডিটি মানে কি? শূন্যের সাপেক্ষে হিসাব করছো কি? যা কি বোঝা গেছে কি? আচ্ছা এবার আসো বলো তারপরটা কত? আর নট কত ইন্টু ডিটি কত? তাপমাত্রা পার্থক্য ওই যে 20 - 0, তার মানে এবার এই যে 20, আর তাপমাত্রা পার্থক্য সেলসিয়াস স্কেলে যা কেলভিন স্কেলে তাই। তাহলে এখান থেকে আলফা কত আসে? 4.008 মাইনাস 3 একক কী হবে? পার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ঠিক আছে তো, বা কেলভিন ইনভার্স 1 এটা দিলেই হবে তাপমাত্রা পার্থক্য। আচ্ছা দিয়ে দিবা, সমস্যা নেই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার পরে একটা ম্যাথ করো, তাড়াতাড়ি একটু লিখো, আর সময় নিও না। আসো এক্সাম্পল নাম্বার 2, অনেকগুলো ম্যাথ পাবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়ে করে দিব। এবার লিখো লিখো লিখো। ও আচ্ছা 2 নম্বরটা এটা করে ফেলো। 2 নম্বরটা পারবে না? তাহলে আর এফ, হ্যাঁ বলো আর এফ মানে কি? আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডিটি। কী আপন কী সমস্যা? হ্যাঁ তাহলে এখান থেকে আমি বলবো আর এফ ইজগোল টু, আর এফ এর জায়গায় লিখবো কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে আর অফ 100 ইজগোল টু হচ্ছে আর নটের মান কত? আর নটের মান হচ্ছে আমাদের 0 দেখো আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ কত? 1.59 ইন্টু 1 প্লাস আলফার মান পেয়ে গেছি 4.008 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু ডিটি মানে কত? তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রা পার্থক্য কত কার সাপেক্ষে? 0 সাপেক্ষে কত? 100, পার্থক্য এই যে 100। দেখছো আমাকে ইকুয়েশন কিন্তু বলে দিচ্ছে যে 0 সাপেক্ষে, যার ফলে 0 ডিগ্রি সেলসিয়াস আমরা রোদ বসাইছি। একটু পরে একটা ম্যাথ দেবো, তাহলে পরে বুঝতে পারবা, ক্লিয়ার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরও 100 কত আসে যাবে তাই। সিরিয়াসলি সবাই ভালো, সিরিয়াসলি সবাই তোমরা ভালো কিছু করবা, প্রতিটা ভালো ভালো জায়গায় যাবে, ভালোভাবে পড়াশোনা করো। এই কথা শোনার পর তুমি পড়াশোনা বাদ দিও না, একটা হবে না কিন্তু আমার। লিখো এক্সাম্পল লিখো। এডমিশন হোক, এডমিশন হওয়ার পর আমাকে বলিও যে ভাই এই কথা বলছিল এটা হয়নি, ঠিক আছে? মানুষ তো আমরা চড়াই, মানুষ চড়া বুঝো তো, দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চড়া। মানুষ দেখলে আমরা বুঝতে পারি যে আসলে কে কী করবে। আর অনুমান কখনো খুব কম মিথ্যা হয় আর কি। আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা ভালো জানেন, সব কিছু লিখিত পূর্ব লিখিত, তোমার কর্মের উপর ডিপেন্ড করে, বাট আমরা বুঝতে পারি আর কি যেটা হতে পারে, হয়ও আবার এরকম মিস হয় না কখনো। লিখো লিখো, ওটা আল্লাহর রহমত আর কি, মিস হয় না, জাস্ট অনুমান আমরা বলি, আমরা ইয়েতে আর বলি না আর কি। লিখো এক্সাম্পল লিখো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারের রোদ 4 ওহম হলে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারের রোদ 4 ওহম হলে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারের রোদ 4 ওহম হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত? এই যে এখন বুঝতে পারবা তুমি যে আসলে আমি ওইটাকে ওইভাবে কেন পড়াইছি। বলছিলাম না তোমার এখানে A to Z ক্লিয়ার হয়ে যাবে। ওটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী কত? রোদ কত? আর লিখে নিবা যে যখন আলফা ইজ ইকুয়াল 42.5 ইন্টু 10 ইনভার্স 4 পার ডিগ্রি সেলসিয়াস, 42.5 ইন্টু 10 ইনভার্স 4, 42.5 ইন্টু 10 ইনভার্স 4 কী বলতো? পার ডিগ্রি সেলসিয়াস। তো বলো এবার আমাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ বের করতে হবে? 100। তাহলে আমি প্রথমে লিখবো, দেখো উর্মি, আর এফ ইজগোল হচ্ছে আমাদের আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডিটি। এখন কথা হচ্ছে আমি এখানে আর অফ 100 লিখবো, হ্যাঁ এখন কথা হচ্ছে এখানে আর নট বসাবো। এখন কথা হচ্ছে যে আমি ডিটি বসাবো, একটু কথা আছে শোনো আগে, শোনো। দেখো ম্যাথে আমাকে বলে দিচ্ছি ইকুয়েশন, ডিটি যেটা বসাবো কার সাপেক্ষে? 0 সাপেক্ষে 100, তাহলে তো আমি 100 পাবো নাকি? এখনও ব্যাপারটা বোঝো নাই? তাহলে আমি যদি 0 সাপেক্ষে হিসেব করি তাহলে অবশ্যই আর নটটা কার সাপেক্ষে বসাবো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে, মানে 0 ডিগ্রিতে বসাবো নাকি 30 ডিগ্রিতে বসাবো? এই যে এখন ম্যাথ আমাকে কথা বলতেছে, ইকুয়েশন কথা বলতেছে, এখানে বোঝাতে পারিনি মনে এখনো। তাহলে আমাদের এখানে যেটা লাগবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদের মান লাগবে, আছে কি দেওয়া? তাহলে এখন তুমি দুম করে টান দাও, এখন তুমি বলবা আর নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি জানা আছে না?
হ্যাঁ RF ডিভাইড বাই 1 প্লাস আলফা ডিটি, এটা না? এখন তুমি আমাকে বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাকে রোদের মান বের করতে হবে। এখন আমাদের একটা ডাটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে, প্রথম লাইনে আপন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মান কতটুকু? তাহলে আমি যে RFটা বসাবো হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ কত, সেটা 4। তাহলে 1 প্লাস আলফার মান দেওয়া আছে না প্রশ্নে, কত 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 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু, আচ্ছা খেয়াল করে দেখো, আমি যে এইখানে বসাইছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মান 4, কার সাপেক্ষে? না না না, 0 সাপেক্ষে। আর এখানে ডিটি বসাবো আমি, ডিটি মানে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস মানে কার সাপেক্ষে? 30 হয়, 0 সাপেক্ষে। তার মানে এখানে 0 - 30 মানে অ্যান্সার, সরি 30 - 0 অ্যান্সার হচ্ছে 30। এখন তুমি দেখো এখান থেকে R0 পাইছো। এখন কি ব্যাপারটা বোঝো নাই? ক্লিয়ার হয়েছে তো? অ্যাডভান্স ম্যাথ আসবে, অ্যাডভান্স ম্যাথ তোমাদের বোর্ড পরীক্ষায় যে আসছিল, কিছু কিছু অ্যাডভান্স ম্যাথ আছে, আমরা সেসবও সলভ করতে পারবো, সমস্যা নেই। কত আসে এটা? 3.5476, এত কি ওহম? এটাই তো নাকি? তাহলে এবার বলো তো তোমরা আমাকে বলো R of 100 ইজ ইকুয়াল টু হবে আমাদের 3.547 ইন্টু 1 প্লাস আলফার মান তো দেওয়া আছে আমার মনে হয়, আলফার মানে কত ছিল? হ্যাঁ 42.5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু ডিটি, ডিটি মানে কত? হ্যাঁ 0 সাপেক্ষে 100, তার মানে এই যে বুঝতে পারতেছো 100। তাহলে কত আসে R of 100? কত আসে মানটা? 5.055 নাকি? 5.055, এটা না? এত 5-6 অলমোস্ট দিলেই হবে। এখন কি তুমি একটা বিষয় বুঝতে পারছো যে আসলে আমি কেন বারবার এই কথাটা বলতেছিলাম? আমাকে তো বলে দিবে ইকুয়েশন যে আপনি এইভাবে সলভ করেন, তুমি চাপ নিচ্ছ কেন? ইকুয়েশন দায়ভার পড়ছে ম্যাথ হওয়ার, ঠিক আছে? তুমি তোমার মতো করে যা বুঝছো, তুমি যা করছো ডেরিভেশনের সময়, তুমি তাই শুধুমাত্র বসাই দিবা, আর কিছু না। তো আমাদের দেখো আমাদের কি বের হয়ে গেল, বলো কি কি হয়ে গেল ভাই? আমাদের রোদের উপর তাপমাত্রার প্রভাব শেষ। আমরা আর কিছু ম্যাথ করবো, এটা সেটা পরে। এবার লিখবা তোমরা, এই যে প্রায় শেষের দিকে ভাই, এবার লিখবো হচ্ছে আমাদের তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। হ্যাঁ একটু জাস্ট এই যে শেষের দিকে প্রায় চলে আসছি, হিমেল। তড়িৎ শক্তি কষ্ট দিচ্ছি মনে তোমাদের, তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। দেখো শেষ করতেছি। তড়িৎ শক্তিটা কী জিনিস একটু দেখি আমরা। আমাদের যদি এটা একটা রেজিস্ট্যান্স হয়, আর এখানে যদি আমাদের প্লাস টার্মিনাল মাইনাস টার্মিনাল হয়, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে আমরা তড়িৎ শক্তি, আসলে আচ্ছা ঠিক আছে, তড়িৎ শক্তি যে কথা, আমরা এটাকে আরেকটাভাবে বলতে পারবো তড়িৎ কাজ, ঠিক আছে? একই জিনিস। আচ্ছা তোমরা এই যে বিভবের ফর্মুলা তোমরা সংজ্ঞা দাও নেই স্থির তড়িতে, যে বিভবটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ চার্জ আনতে যে পরিমাণ কাজ হয় তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে, সেটা হচ্ছে আমাদের বিভব। এই শোনো না কেন প্লিজ, এবার আসলে আমাদের বিভবের সংজ্ঞা দিলে হবে না, এবার এই শোনো কেন, এবার সংজ্ঞা দিতে হবে তড়িৎ কাজের। তড়িৎ কাজটা কী জিনিস বা তড়িৎ শক্তিটা কী জিনিস, এভাবে বলতে হবে। একক পরিমাণ কাজকে, এই শোনো কেন, একক পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন হয়, তাই হচ্ছে আমাদের তড়িৎ কাজ না, তড়িৎ বিভব। তো না দাদা বলি কেন, শোনো, তড়িৎ চালক শক্তি আর হচ্ছে তোমার তড়িৎ বিভব দুটো ভিন্ন জিনিস, আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার আগে তড়িৎ চালক শক্তি আর তড়িৎ বিভব দুটো ভিন্ন জিনিস, স্টেপ বাই স্টেপ বোঝাবো। আগে শোনো তোমরা, আগে বিভব কাকে বলে, তড়িৎ বিভব। শুনছো কি বলছি? আরে বাবা আমরা প্রথমে জানি আছে তড়িৎ বিভব, তারপর না তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি পরে। তড়িৎ বিভবটা কী জিনিস কি বললাম? তড়িৎ বিভবের সংজ্ঞা হবে এভাবে যে একক, না অসীম না, এইখানে একক পরিমাণ, আরে ওটা স্থির তড়িৎ, এটা চল তড়িৎ। একক পরিমাণ চার্জকে বর্তনী একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটা হচ্ছে তড়িৎ বিভব। তা আমি মনে করলাম যে কিউ পরিমাণ চার্জকে বর্তনীর এই প্রান্ত থেকে সমস্ত তোমার বর্তনী ঘুরিয়ে আবার এই পয়েন্টে আনতে কাজের মান হচ্ছে ডাব্লু। তাহলে অতএব একক পরিমাণ চার্জকে আনতে কাজের মান হবে W/Q, এইটা হচ্ছে ভিটা। কথা বোঝে না? তাহলে এখান থেকে আমাদের তড়িৎ কাজ অথবা শক্তি W হবে আমাদের V/Q। তাহলে এখন কী ব্যাপার সব বোঝেন এখনও? তাহলে এখান থেকে আমাদের শোনো একটু কথা বলি, এটা মানে ভাবতেছে যদি এইটা যদি তড়িৎ বিভব হয়, তাহলে তড়িৎ চালক শক্তিটা কী জিনিস? তড়িৎ চালক শক্তির সময় এখানে
ব্যাটারির ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ ছিল, ওইটা সহ আসবে কথা, আল্লাহ মাফ করুক। তাহলে এখান থেকে বলো তোমরা আমাকে ভির জায়গায় আমরা জানি ভি সমান কি আর, তাহলে বসাও এই যে আই ইন্টু আর কিউ সমান আমাদের জানা আছে, আর কথা বলে না, আই সমান হচ্ছে কিউ ডিভাইড বাই টি, তাহলে কিউ সমান হচ্ছে আমাদের আই ইন্টু টি, তাহলে এই যে আই ইন্টু টি, তাহলে আসে আমাদের যেটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই স্কোয়ার আর ইন্টু টি, এটা পড়ছিল তো। তারপর এখান থেকে তোমরা যদি এখন যদি এখানে যদি আবার বলো ভি সমান হচ্ছে আমাদের আই আর, তাহলে এখান থেকে আমাদের আই ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ডিভাইড বাই আর। যদি আই এর মানটা বসাই এখানে, তখন ডাব্লিউ মানটা আসবে আমাদের, বলো আই জায়গায় ভি বাই আর বসালে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তারপর আরটা চলে আসবে সেটা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এবার বসাবো কার জায়গায় বসাবো কি বলো, এইখানে জাস্ট আর এর জায়গায় বসাবো, বলো এবার আর এর জায়গায় বসালে কি আসবে ভাই বলো তো একটু। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ডিভাইড বাই আই, এটা না, তখন কি আসে আমাদের, হ্যাঁ কী থাকে আমাদের ভি আই টি একবারে। তাহলে সূত্র পাচ্ছি কয়টা আমরা বলো তো, তড়িৎ শক্তি অথবা কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ সমান হচ্ছে আমাদের আই স্কোয়ার আর টি, একদম ছোটস্থ করতে হবে এগুলো জিনিস, এই জুলের তাপীয় একটু পরে লাগবে। ডাব্লিউ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি, তারপর হচ্ছে আমাদের ভি আই টি, আরেকটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, পাইছো? আরেকটা আছে, হ্যাঁ আর একটা কি, হ্যাঁ এই তো ধরে ফেলছো তোমরা, জানো সুন্দরভাবে পড়ছিলা তোমরা যে আমরা জানি ক্ষমতা, এই যে পি সমান হচ্ছে আমাদের কাজ করা হারটাকে তো ক্ষমতা বলে, তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইন্টু টি, তাহলে এখানে লেখা যাবে পি ইন্টু টি। তাহলে বলো কাজের ফর্মুলা কটা এখানে পাচ্ছি, চারটা, এই চারটা ফর্মুলা একদম সব সময় মাথায়, কোন বাতি কম জ্বলবে বেশি জ্বলবে সব কিছু এখান থেকে আসবে, সিরিজে কোন বাতি বেশি জ্বলবে, সমান্তরালে কোন বাতি কম জ্বলবে বেশি জ্বলবে, সব কিছু এখান থেকে আসবে। কিসের যন্ত্রণা বুঝলা তো, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আলী, ব্রেক দেওয়া উচিত ছিল। আচ্ছা না না আমি আসলে তোমাদের স্কিপ করলাম না কেন, অনেকদিন আগে পড়ছো ভাই এগুলো জিনিস, এখনো আসলেই মাথা আছে কি না আছে, আর ফিজিক্সটা যাতে পড়ে তোমরা নাম করো যে না পড়া পড়ছি ওইটা। আজকে আর পড়াবো না ভিডিও সিরিয়াস, শোনো এইখানে দেখো এইখানে দেখো এইখানে দেখো, এখানে দেখো আমরা পাইছি কি বলতো ভাই, তড়িৎ কাজ শক্তি, এবার আমাদের ক্ষমতা দরকার। আচ্ছা ক্ষমতা মানে কি বলতো, ডাব্লিউকে টি দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি যদি কাজকে সময় দ্বারা ভাগ করি, এখানে প্রত্যেকটা ইকুয়েশনকে সময় দ্বারা ভাগ করতে হবে, সময় দ্বারা ভাগ করলে আমি পাবো কি বলতো, পি সমান হচ্ছে আমাদের বলো আই স্কোয়ার ইন্টু আর, আবার এখানে ভি আই, আর এখানে ভি স্কোয়ার বাই আর, আবার এখানে বলবো না কিনা আবার, হ্যাঁ পি আর পিতে এক জিনিস হয়ে যাচ্ছে। তার মানে ক্ষমতার সূত্র কটা পাচ্ছি আমি, তিনটা, আর কাজের সূত্র চারটা, যাতে মাথা থাকে। আচ্ছা শর্ট করে তোমাদের একটা কথা বলবো জাস্ট, সেটা হচ্ছে আমি এটা ডিটেলসে যাবো না কারণ তোমরা এগুলো জানো, সেটা হচ্ছে তোমরা বাসা বাড়িতে যে বৈদ্যুতিক বিল হয়, যে বৈদ্যুতিক বিল হিসেব করা যে ব্যাপারটা আছে, বৈদ্যুতিক বিল এটা আশা করি তোমরা পারো, তোমরা জানো বৈদ্যুতিক বিল হিসেব করা হয় কিলোওয়াট আওয়ারে, যাকে আমরা বলি 1 ইউনিট। এই শোনো আলী, বৈদ্যুতিক যে বিল হিসেব করি সেই বিলটা এভাবে হিসেব করি যে বিওটি যেটা আছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা তারা হিসাব করলেও এভাবে যে আমরা কারেন্ট উৎপাদন করলাম, ফ্যারাডে কারেন্ট উৎপাদন করছে, এখন দিব কীভাবে, বিক্রি করবো কীভাবে, তখন তারা বললো যে 1000 ওয়াটের অথবা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তখন যে পরিমাণ শক্তি ব্যয় হয়, যে পরিমাণ কী ব্যয় হয়, শক্তি ব্যয় হয়, সেইটা হচ্ছে আমাদের 1 ইউনিট। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি 1 ইউনিট যেটা, এটা হচ্ছে আমাদের 1 কিলোওয়াট, আর 1 কিলোওয়াট এত কি আওয়ার, আর 1 ইউনিট মানে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার, বুঝলেই মনে এখনো। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা 1 কিলোওয়াট মানে হচ্ছে আমাদের 1000, বুঝুন 1 কিলো মানে হচ্ছে 1000, এখানে আওয়ার মানে হচ্ছে 3600। হ্যাঁ বলো, শোনো না কেন একটু দেখো শোনো, ওই শক্তির কথা বলছি তো নাকি, তোরা বলতেছেন ক্ষমতা আছে না, ক্ষমতা নেই, এটা শক্তি হয়ে গেছে, দেখো একটু পর, এত 3600 এত কি এত নাকি, একক কী হবে, এত হচ্ছে আমাদের ওয়াট ইন্টু সেকেন্ড, আরে কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করলাম, আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করলাম, এখন থাকে আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6। আচ্ছা ওয়াট সেকেন্ড মানে কি, হ্যাঁ এই তো ধরে বলছে ওয়াট সেকেন্ড মানে কি, এই যে জুল, তার মানে আমি যে বলছিলাম এটা শক্তি, ক্ষমতা বলি না কিন্তু, এত শক্তি ব্যয় হয়। তাহলে মাথায় রাখবা পরীক্ষা এমসিকিউ আসছে 1 ইউনিট সমান কি,
ইউনিট সমান কি? ক্ষমতা, শক্তি, কম্বাইন করে দিচ্ছি। আবার জুল বলে, তোমাকে বোঝাচ্ছে ইউনিট বলতে কি বোঝাচ্ছে। অনেকে মেশাবে প্রথমে, ইউনিট মাত্র ক্ষমতা রে, মেশাও আগে ক্ষমতা, বাট না, মনে থাকবে। তো এইখান থেকে আসলে তোমার বৈদ্যুতিক বিল হিসাব বের করা যায়। তো আমরা যদি ইউনিট বের করতে চাই, তোমরা একটু খেয়াল করে দেখো, ইউনিট মানে আমরা যেটা পাচ্ছি, কি পাচ্ছি? কিলো ওয়াট আওয়ার, এটা না? 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। এখন কথা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করে দেখো, খেয়াল করে দেখো, আমি যদি এখানে 1 দেই, 1 দিলে তো সমস্যা নেই, কিছু না দিলে, কিছু নাই মানে কি আছে এখানে? 1 আছে, আমি 1 দিলাম। আচ্ছা, 1টাকে কিসে কনভার্ট করতে হবে? আচ্ছা, কিছু নাই মানে এখানে 1 দিলাম, 1টাকে কিসে কনভার্ট করতে হবে? দেখো না, 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে 1টাকে কিসে কনভার্ট করতে হবে? ওয়াটে নাকি কিলো ওয়াটে? তাহলে এখানে তো আমি 1 দিলাম, কিলো ওয়াটে কনভার্ট করতে চাইলে 1কে কিলো ওয়াট দ্বারা কনভার্ট করতে চাইলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। আর এই যে আওয়ারটাকে, সময়টাকে দেখো, এটা কিন্তু আমাদের এইটা যেটা আছে, এটা কি থাকতেছে ভাই? এটা কি হিসেব, কি বসাইছি? মানে জাস্ট এইটাকে কনভার্ট করছি এখানে, কিলো ওয়াটটাকে। তাহলে এটা কার একক? ক্ষমতা, সরি, হ্যাঁ, কিলো ওয়াট কার একক? ক্ষমতার না? এই যে ক্ষমতা, এই যে পি রাখলাম এখানে। আরে ভাই, ইউনিট মানে লেখা যাইতো না এখানে, এখানে লেখা যাইতো ইউনিট মানে হচ্ছে আমাদের পি ইন্টু টি, আর ক্ষমতা ইন্টু সময়, যা কিনা আমাদের জুল বা কাজ, শক্তি বা কাজ। তাহলে এখান থেকে আমাদের পি এর জায়গা লিখলাম হচ্ছে আমাদের কিলো ওয়াট, আর সময়টাকে লিখলাম আমি আওয়ারে। এখন আমি এখানে 1 দিলাম, 1 দিছি সামনে, 1টা কাকে কনভার্ট করতে হবে? কিলো ওয়াটে। এই জন্য 1/1000 কিলো ওয়াট হয়ে গেছে। কাকে সেটা কনভার্ট করলাম আমি? ক্ষমতাকে, এই জন্য পি। আর এই যে আওয়ার যেটা আছে, এই যে সময়টাকে কিসে কনভার্ট করবো? আমি জাস্ট টিকে টিয়ে রাখবো, বাট হিসেব করতে হবে কাতে বলতো? আওয়ারে। তাহলে এখন আমাকে শিক্ষা দিচ্ছে, যেটা আমি পাচ্ছি, যে ইউনিট যেটা পাচ্ছি, সেটা পাচ্ছি আমি কি পাচ্ছি বলতো? পি ইন্টু টি ডিভাইড বাই কি বলতো? 1000। এখন আমাকে বলতেছে পিকে আপনাকে হিসেব করতে হবে কোন এককে? ওয়াট, কিলো ওয়াটে না কিন্তু। আর তুমি তো 1/1000 করে কিলো ওয়াটে কনভার্ট করে নিলা। তাহলে পিকে তোমাকে হিসেব করতে হবে কাতে? ওয়াটে, আর সময়কে আওয়ারে। এই জন্য আমরা এভাবে বলি, ছোটোবেলায় পড়ছিলাম যখন তোমরা 9-10 ছিলাম, পড়ে তোমরা, মাস্টার শেখা নেই, মাস্টার তখন তোমাকে এইভাবে বলছিল যে বাবা, ক্ষমতা বের করার জন্য সূত্র হচ্ছে এইভাবে, সরি, ইউনিট বের করার সূত্র হচ্ছে এইটা। একবারে ঠোঁটস্থ ওরা বলছিল পি ইন্টু টি ডিভাইড বাই 1000, আর হিসেব করবা পিকে হচ্ছে ওই ওয়াট দিয়ে, আর এই টিকে দিয়ে হিসেব করবা তুমি আওয়ার দিয়ে। তোমরা ওইভাবে কাজগুলো করছিলে, বাট লজিকটা হচ্ছে এইটা, বুঝো না? এটা পড়াইছিলাম তোমাদের একবার, তো পারবো আশা করি। আর যদি বলে যে কত টাকা ব্যয় হবে, তাহলে ইউনিটকে পার ইউনিটে কত টাকা বিল আসে, ওইটাকে ইউনিট দ্বারা গুণ করলে চলে আসবে। তো এখানকার ম্যাথগুলো অনেক সোজা, তো আশা করি এগুলোর ম্যাথ তোমাদের করে দেওয়া লাগবে না, বাট এই কনসেপ্টটা একটু মাথায় রাখো। আমরা লাস্ট মোমেন্টে আসছি আর কি আলি, লাস্ট মোমেন্টে আসছি। আমরা জাস্ট একটা বিষয় করে আজকে শেষ করবো, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়াটা। একদিনে সবগুলো তোমাদের ভারী হয়ে যাবে অনেক। জুলের তাপীয় ক্রিয়াটা 3 মিনিট লাগবে সর্বোচ্চ, কারণ তুমি কি কনসেপ্ট শিখে ফেলছো, সত্যি কথা শিখে ফেলছো সব কিছু, আর সময় লাগবে না ওটাতে, শেষ তো। লিখো, একটু লিখো, জুলের তাপীয় ক্রিয়া। বাসায় গিয়ে শোনো, এই পাশ কিছু দেখার দরকার নেই, জাস্ট এই শিটটা দিয়ে দিব তোমাদের, এটা সবগুলো পড়াপট ম্যাথ করে ফেলবা। একটা ম্যাথও আর আটকাবে না ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো? কারণ আমরা সেভাবেই পড়াশোনা করতেছি বা সেভাবে করতেছি। আমরা লিখে ফেলছি জুলের তাপীয় ক্রিয়া নাকি? তো একটু আমি কনসেপ্টটা লিখে রাখি। এটা হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়া। এই শোনো, যেটা বলি সেটা ভালোভাবে শোনো। জুলের তাপীয় ক্রিয়াটা আসলে কী করে, এটা মূল মেকানিজমটা একটু দেখে রাখি, অল্প একটু, হয়ে গেছে 3 মিনিট লাগবে সর্বোচ্চ। জুলের তাপীয় ক্রিয়া যে কাজটা করে, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করে। বিদ্যুৎ শক্তিকে কী শক্তিতে রূপান্তর করে? তাপশক্তি। ব্যাপারটা এরকমটা। তো আমি এখানে তোমার এই যে ঠান্ডার দিন তো আসছে, ওয়াটার হিটার তো প্রত্যেকটা ম্যাচই আছে তোমাদের। তো এই ওয়াটার হিটার আজ তোমার বাসা তোমার এই জগ কিনে নিয়ে গেছে মনে হয় পানি গরম করার জন্য। এই পানি গরম করার জন্য যে যন্ত্রটা, সেটা হচ্ছে আমাদের এই দুটো তারটা। আর এই তার দুটো কোথায় দিয়েছিল? প্লাগে দাও নাই, কারেন্টের সুইচে ঢোকাই দিয়েছিল তো, না এমনি গরম হয়েছিল? গরম হলে তখন কথাই ছিল না। এই জন্য তো বলছে যে তাপশক্তিকে, সরি, বিদ্যুৎ শক্তিকে তাপশক্তি কমা। তাহলে এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তুমি কি খেয়াল করছো? প্লাগ ইন না করা পর্যন্ত এটাকে চাবি দিলাম, এখানে চাবি দিলাম। চাবি মানে কি? চাবি দিলাম মানে সুইচ, যেটা সুইচ না অন করা পর্যন্ত তুমি প্লাগ ইন করছো, সুইচ অন করলে তারপর গরম হয়। সুইচ যদি অন না করো গরম হয় না। কারণটা কি?
কারণটা হচ্ছে একটাই, এইখানে যে পরিমাণ তাপ শক্তি আছে, সরি বিদ্যুৎ শক্তি আছে, সেই বিদ্যুৎ শক্তি এখানে সুইচ অন করলে আসে, সেই বিদ্যুৎ শক্তি জাস্ট রূপান্তর হচ্ছে কোন শক্তিতে? হ্যাঁ, তার মানে এইটা দিয়ে আসতেছে, কি আসতেছে এটা দিয়ে বলো তো? এটা দিয়ে আসতেছে আমাদের আই। এই যে রেজিস্ট্যান্স রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ, কত সময় প্রবাহিত হয়েছে মনে করলাম, কি সময়? ক্লিয়ার? তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে যে আমাদের এখানে বিদ্যুৎ শক্তি, বলো বিদ্যুৎ শক্তি রূপান্তর হচ্ছে কোন শক্তিতে ভাই? এই যে লিখলাম এখানে তাপশক্তি, তাপশক্তি। তাহলে এই ঘটনাটা কি, এটার নাম কি ভাই? এই ইকুয়েশনের নামটা কি? জুলের তাপীয় ক্রিয়া। জুল এটাই ভাবছে। আরে ভাই পানি তো এমনি এমনি গরম হয় না, তুমি গরম করাও তো দেখি। পানিকে বলো যে পানি গরম হবে, হলে তাহলে ঠিক আছে, জুল ভুল। এবার বলো বৈদ্যুতিক শক্তি মানে কতটুকু তুমি শক্তি খরচ করছো? বৈদ্যুতিক শক্তি মানে হচ্ছে কাজ। আমরা একটু ওকে শিখলাম, এখানে আর দেওয়া আছে, টি দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আমরা শিখি নেই ডাব্লিউ সমান হচ্ছে আইএস স্কয়ার আর টি। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি বিদ্যুৎ শক্তি মানে হচ্ছে ডাব্লিউ মনে করলাম, আর এখান থেকে তাপশক্তি বলতে আমাদের এইচ। এই যে লাইনটা, এইটাই হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। এবং এখান থেকে আসলে জুল বলছিল যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি? এইচ। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। ওখান থেকে সরি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জে ইন্টু এইচ। এখানে আসলে ইকুয়াল হবে, সরি প্রপোর্শনাল হবে, আমি ভুল করলাম মনে হয়। কারণ যতটুকু পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় ততটুকু পরিমাণ তাপশক্তি আসলে উৎপন্ন হয় না। সমানুপাতিক সম্পর্ক, বাট ততটুকু হয়, ব্যাপারটা এরকমটা না। বোঝেনি মনে এখন কথা? তো আমরা যেটা পাচ্ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, তারপর হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী বলো তো? জে এইচ। এখন একটু কথা আছে এখানে, শোনো আলী, এই যে শেষের দিকে চলে আসছি, পরীক্ষায় এটা একটা সিকিউ করার মতো জায়গা, সিকিউ প্রশ্ন করার এটা একটা জায়গা, মাথায় রাখিও। আজানটা শেষ হোক, আমাদের অল্প একটু আছে, 2-4 মিনিট লাগবে, আর বেশি সময় না। হ্যাঁ শেষ করতেছি, আজান দিচ্ছে যে আলী ওরা আসলে একটু বলিও যে ওদেরকে থামতে আর কি। না এখনও কত মিনিট করলাম আমরা? 1 ঘন্টা 50 মিনিট হয়েছে, কথাই বলছি আমরা। হ্যাঁ ওইখানেই হয়েছে, এটা শেষ করতেছি। ইশরাত শেষ 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 হয়ে গেছে, আর কথা না বলি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জে ইন্টু এইচ, এটা না? আর কথা বলে না। এই শোনো সিন্থি, এখন তোমরা আমাকে একটু বলো ডাব্লিউ সমান হচ্ছে জে ইন্টু এইচ পাইছি আমি। এখন কথা হচ্ছে এখানে আমরা দুইভাবে আসলে এটাকে কনভার্ট করবো, একটা হচ্ছে আমাদের সিজিএস এককে, একটা হচ্ছে এসআই। কারণটা কেন জানো? তাপের একক তোমরা জানো দুইটা হয়, এসআই একক জুল আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। আরে এটা বোঝেই নেই মনে কথা, তাপের একক তো দুইটা, সিজিএস এককে ক্যালোরি, আগে তো ক্যালোরি আসছে ভাই, তারপর না জুল। তাহলে এবার বলো তোমরা আমাকে মাথা ঠান্ডা করে, সিজিএস এককে যদি আমি বলতে চাই তখন আমাদের আসবে ডাব্লিউ সমান যে এইচ, আমাকে বের করতে হবে এইচের মানটা, কতটুকু পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এখানে। তাহলে বলো এবার এইচ ইজ ইকুয়াল টু হবে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই জে। এখন তোমরা আমাকে বলো, সরি একটা কাজ করবো আমরা, এখান থেকে প্রথমে জে এর মানটা বের করবো, জে এর মানটা। তাহলে জে সমান হচ্ছে আমাদের কতটুকু হবে বলো তো? ডাব্লিউ ডিভাইড বাই এইচ। বোঝো না এখনও মনে হয়? এখন তোমরা আমাকে বলো আমরা যে জে এর মানটা বসাবো, এই জে এর মানটা এইচের জায়গায় কত কী বসাবো, কোন এককে বসাবো? সিজিএস মানে কি? ক্যালোরি এককে। তাহলে আমরা জানি এখানে এইচের জায়গায় বসাবো আমি 1 ক্যালোরি, না বোঝো না এখনও? এখন তোমরা আমাকে বলো এখানে যে কাজটা পাচ্ছি সেই কাজটাকে আমাকে ক্যালোরিতে বসাইতে হবে। আরে হ্যাঁ শোনো কেন, কাজটাকে আমি যদি ক্যালোরিতে বসাই, বাট আমাদের জানা আছে যে 1 জুল মানে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। তো আমি যদি একে জুলে কনভার্ট করে নেই তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 4.2 এত জুল। আরে 1 ক্যালোরি থেকে কতটুকু কাজ পাইছি? 1 ক্যালোরি থেকে শক্তি পাইছি 4.2 জুল, সেটা বসাইছি। তাহলে এখন আমাদের যেটা আসতেছে সেটা আসতেছে যে সমান হচ্ছে আমাদের 4.2, এককটা হবে জুল পার ক্যালোরি। এটা কোন এককে বলো তো? বুঝলে না মনে হয়? এবার আসি এসআই এককে, বলো এবার এসআই এককে কী হবে? এই দেখো এখানে শোনো, বুঝো না এটা? আরে বাবা 1 ক্যালোরি তাপ থেকে কতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হবে? 4.2 জুল। এখন তুমি আমাকে বলো এসআই এককে আমাদের আসতেছে কি এখানে? জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই এইচ। তাহলে এখান থেকে জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এবার আমি এইচের জায়গায় বসাবো কতটুকু মান বসাবো? 1 ক্যালোরি বসাবো না জুল বসাবো? এসআই একক জুল। তাহলে 1 জুল সমান, 1 জুলকে যদি 1 জুল তাপকে কাজে রূপান্তর করি, কয় জুল কাজ পাবো? তাহলে এই যে বসাবো 1 জুল, জুল আউট মারা গিয়া, যেটা এটা থাকে শুধুমাত্র 1, এই যে 1 একক কি? হ্যাঁ থাকবে না, একক কি?
একক নাই, মানে একক নাই, একক ইউনিটলেস। পরীক্ষা এমসিকিউ আসছে, শোনো এই শোনো সাবা, এমসিকিউ পরীক্ষা আসছে যে এসআই এককে জের মানে তোমার এসআই পদ্ধতিতে জের একক নিচে কোনটি? একক নাই। সিজিএসে বুঝলে কথা বলেন? এই তো প্রায় চলে আসছি, এবার একটু আসো, অল্প একটু, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এবার তোমরা আমাকে বলো মাথা ঠান্ডা করে, এটা সব কিছু শেষ, এবার অল্প একটু লাগবে, জাস্ট একটু শেষ। এবার এখান থেকে আমরা কনফিউশনটা ক্লিয়ার করে নিই। কনফিউশন কীরকম ক্লিয়ার করে নিব, তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো, এখান থেকে একটা কনফিউশন ক্লিয়ার করে নিব। দেখো একটু কথা শোনো, এবার কনফিউশন ক্লিয়ার করা লাগবে আমাদের জাস্ট এইচকে নিয়ে। আচ্ছা তোমরা ক্লাস 9 তোমাদের শিখাইছিলাম, 9 10 না, আগের বছর শিখাইছিলাম, তোমরা এখানে জানো। বলো উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এস ডিটি। এখন কথা হচ্ছে এইচ তো আমাদের উৎপন্ন তাপ, তাপ তো আবার দুইভাবে হিসেব করা যায়, আমরা একটু আগে শিখলাম, এটা হচ্ছে জুল, আর এটা হচ্ছে তোমার সিজিএস, আগে এটা লেখো না, আগে আরটা হচ্ছে এসআই। একটু বলবো একটু কোথায় একটু হেল্প করবে এরা, যে ভাই সিজিএস আরটা হচ্ছে এসআই, তাহলে হয়ে গেছে। এবার বলো এইখান থেকে শোনো, বলো এবার বলো সিজিএসে আমি বের করতে চাচ্ছি এবার এস এর মানটা, তাহলে এস ইজ ইকুয়াল টু আসবে আমাদের, দেখি তো কত আসে, এইচ ডিভাইড বাই এম ডিটি। এখন কথা হচ্ছে আমি যখন সিজিএস হিসেব করবো তখন এম এর একক হচ্ছে 1 গ্রাম, এম এর মান, ডিটির মান 1 ডিগ্রি সেলসিয়াস, এইচের মান হ্যাঁ অবশ্যই 1 ক্যালোরি। ওরে আল্লাহ, সবগুলো আমি এক বানাই ফেলছি, এরা বোঝেনি এর কথা। এস এর মান আমি চাচ্ছি বের করতে, তাহলে এস বের করবো আমি, তাহলে এম এর মান কত নিলাম? 1 গ্রাম। 1 গ্রাম ভরে 1 গ্রাম ভরে বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যদি উৎপন্ন তাপ 1 ক্যালোরি হয়, তখন তাকে আমরা বলবো সিজিএস এককে এস, যেটা কিনা আপেক্ষিক তাপ। শুনছো কি বলছি? 1 গ্রাম ভরের বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বা হ্রাস করলে যে পরিমাণ তাপের হ্রাস অথবা বৃদ্ধি হবে বা যে পরিমাণ তাপ প্রয়োজন হবে, সেই তাপটাকে বলবো আমরা, মানে সেই তাপটা হচ্ছে 1 ক্যালোরি, আর এইটাই হচ্ছে আমাদের এস। তাহলে এখান থেকে আমাদের বলো তো এস এর মান কত আসে? এস এর আসতেছে আমাদের, বলো আসতেছে 1 বলো ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। সুন্দর জিনিস কিন্তু বলবে পরীক্ষায়, সিজিএস পদ্ধতিতে এস এর একক নিচের কোনটি এবং এস এর মান কোনটি? কি বোঝা গেছে? কি উর্মি বোঝা গেছে? জায়গায় বুঝতো? এবার আর একটু লাগবে, সেটা হচ্ছে আমাদের এসআই এককে। তোমরা এবার বলো তো আমাকে এসআই এককে কী হবে? এবার হয়ে গেছে, আর হয়ে গেছে, বলো এবার এসআই এককে কী হবে? হ্যাঁ এবার বসাই, এবার এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ ডিভাইড বাই এম ইন্টু ডিটি। তাহলে এবার বলো এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচের জায়গায় আগে বসাইছিলাম 1 ক্যালোরি, এবার হচ্ছে আমাদের 4.2 জুল, আর এম এর জায়গায় 1 গ্রাম, কেজি কনভার্ট করতে হবে, 1 ডিভাইড বাই 1000 এত কেজি। ডিটির তাপমাত্রা একই, এই 1 কেলভিন, আর তাপমাত্রা পার্থক্য সেলসিয়াস স্কেলে যা কেলভিন স্কেলে তাই, এখানে সেলসিয়াস লিখলে কোনো সমস্যা ছিল না। তাহলে এখান থেকে বলো তো, বলো এবার মাথা ঠান্ডা করে, এখান হ্যাঁ কত আসে? এই তো এস এর মান হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ব্যাস, বুঝলে কি কথা বলেন? আলি একটু মানে সবগুলো করে ফেলছি, রেডি করে ফেলছি, জাস্ট বসাই দিব ভাই, বসাই দিব, জাস্ট বসাই দিব, আর কিছু না। এরকম করলে হয়? এই শেষ করতেছি ভাই। হ্যাঁ কী করবো? এই শেষ করতেছি ভাই, শেষ করতেছি, অল্প একটু হয়ে গেছে, বুঝতে পারছো তো এটা নাকি? এবার শোনো, এখানে দেখো কর্মী, এবার বলো আমরা এসআই পদ্ধতিতে আসি। ওইখানে ওই দেখো এসআই কী লিখছিলাম? আচ্ছা সিজিএসটা আগে করি, আচ্ছা এসআই আগে করি। বলো এসআইটা কী লিখছিলাম বলো তো, একটু বলো, মাথা ঠান্ডা করে বলো কী লিখছিলাম, কথা বলবেন আর। আরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জেএস, এসআই কি জে এর মান কত আমাদের? 1 থাকবে আমাদের এখান থেকে, এইচ ইজ ইকুয়াল টু ডাব্লু। কথা আমরা বোঝো নাই? তাহলে বলো উর্মি বলো, এইচ এর মান যদি বের করতে বলে, উৎপন্ন তাপ কত, তখন তুমি লিখবা ডাব্লিউ জায়গায় আই স্কোয়ার আর টি, অথবা ভিআইটি, অথবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তিনটার মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা বসাবো। এখন যদি তোমাকে বলে যে কতটুকু পানি ব্যবহার করা হয়েছিল, কতটুকু পানি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এভাবে বলবে কিন্তু, সেক্ষেত্রে তোমাকে এইচের জায়গায় লিখতে হবে এবার এম এস ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আই স্কোয়ার আর ইন্টু টি। তুমি এখানে বসাচ্ছ কোন এককে? এসআই এককে। তাহলে এসআই এককে এম এর একক কী বসাবা? কেজি, এস এর একক 4200, ডিটির একক
একই তো একই, সমস্যা নেই। আইএস করে সব নিয়ে সমস্যা নেই। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলে পানির তাপমাত্রা কত পরিবর্তন হবে, উদ্দীপকের অমুক যে পর্যবেক্ষণ করছিল ঘরের তাপমাত্রা তোমার কক্ষ তাপমাত্রার উপরে হবে, আসলে কি তাই হবে, ব্যাখ্যা করো। এই যে ঘ নম্বর গুলেন এইখান থেকে অবশ্যই বোঝাতে পারিনি মনে হয়। তো এইটা গেল এসআই পদ্ধতিতে। তোমরা একটু বলো আমাকে সিজিএস পদ্ধতিতে কী হবে। তোমাদের মাঝে যে কোনো একজন, শোনো, তোমাদের মাঝে যে কেউ সিজিএস করলে হবে, এসআই এককে করলে হবে, সমস্যা নেই, মান একই জিনিস আসবে। বাট এখানে এম এর মান আসবে কি এককে ভাই, কেজি কেজি কেজি, আর এখানে গ্রাম, গ্রামকে কেজিতে কনভার্ট করলে এক অ্যান্সার আসবে, পার্থক্য এখানে। তাহলে বলো এবার এখান থেকে আমাদের আসতেছে, আমাদের জানা আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এস, এখান থেকে বলো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই জে। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ বলতে হচ্ছে আমাদের আই স্কোয়ার আর টি, এর মান হচ্ছে আমাদের 4.2, এটাকে ক্যালকুলেশন করলে 1/4.2 হচ্ছে আমাদের 0.24, এত আই স্কোয়ার আর ইন্টু টি। বুঝলে না মনে এখন কথা। তাহলে এবার তোমরা আমাকে বলো এখান থেকে আমাদের এইচের জায়গায় যদি আমি বসাই এম এস ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে যদি আমাকে এবার আগের মতো এখানে ডিটি বের করছিলাম, এখানে যদি ডিটি বের করতে চাই, তাহলে বলো এবার এম কী আকারে বসাবো ভাই, এই তো ধরে ফেলছো এসের মান, আবার আবেগে 42 বসাইও না, অ্যান্সার আবার তখন মিলবে না কিন্তু। আর এখানে আমাদের সব বাদ বাকি তো সবগুলো জানতে এসেছো, তুমি ম্যাথ করে যাবে না। আচ্ছা এতগুলো কিছু করলা, একটা কথা বলা হয়নি, জাস্ট বলি শেষ করতেছি। একটা বিষয় তোমাদের একটু বলো, আলিস দেখো এখানে হয়ে গেছে। আমরা যেটা পাচ্ছিলাম যে আমাদের এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লু, এসআই হোকে যদি বলি, তাহলে এখান থেকে আমি বলবো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু হচ্ছে আমাদের আই স্কোয়ার আর টি। আর যদি সিজিএসে বলতাম তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.24, কথা বলেন আর সিজিএসে বললে কী হবে আমাদের 0.24 আই স্কোয়ার আর টি। আচ্ছা তুমি দুটো ইকুয়েশন থেকে, এই দুটো থেকেই তুমি একটু বলো সিজিএস এবং এসআই এ এইচের মানটা কার উপর ডিপেন্ড করতেছে, তিনটে চলকের উপর, এখানেও তিনটা। প্রথমটা হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আই স্কোয়ার, 1 নাম্বার, এইচ ইজ প্রপোর্শনাল টু আর 2 নাম্বার, এইচ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের টি 3 নাম্বার। এই তিনটাকে বলা হয় জুলের তাপীয় সূত্র, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। বুঝলা, পরীক্ষায় ঘ নম্বর যেটা আসবে বলবে কোন তার বেশি উৎপন্ন হবে, কোন রোদ বেশি তাপ দিবে, কোন রোদ বেশি গরম হবে, তখন এইখান থেকে আসবে। এইখান থেকে কি আসবে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে অল্প একটু হয়ে গেছে। মানে ওরা বলছিল, শোনো বইয়ে বলছে কি জানো, বইয়ে বলছে শেষ থেকে শুরুর দিকে ইকুয়েশন থেকে ওরা বলছে, আর আমরা একদম ইকুয়েশন ডেভেলপ করে নিয়ে ওখানে চলে গেছি। বুঝলি মনে হয়, বুঝি নাই কথাগুলো কি বললা। হ্যাঁ ও আচ্ছা, আমি বসালেও হবে, আমি তিনটাকে মানে জাস্ট এইটাতে কনভার্ট করে নিচ্ছি, সমস্যা নেই, ওভাবে বললে হবে, সমস্যা নেই। বাট ওর না শোনো, এইখানে দেখো আমি তোমাদের বলি, ওরা যে কাজটা করছে সেটা হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, প্রবাহ মাত্রা রোদ আর সময়ের সঙ্গে সম্পর্ক করছে উৎপন্ন তাপ, হয়ে গেছে মাসিয়া। এখন তোমরা একটু আমাকে বলো, একটু দাঁড়াও, এখন তোমরা আমাকে একটু বলো, হয়ে গেছে শেষ করতেছি। তাহলে তোমরা একটু বলো তো আমাকে, 1 নাম্বার থেকে আমি বলতে পারবো না, 1 নাম্বার থেকে যদি আমি কম্বাইন করি, দুটো রোদ আছে আমাদের, দুটো তার আছে, 1 নাম্বার থেকে আমি বলতে পারবো না যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। প্রথম তারের ক্ষেত্রে H1 ইজ ইকুয়াল টু দাও না, আরে তাহলে H1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I1 স্কোয়ার ইন্টু কে। তারপর 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার তারের ক্ষেত্রে H2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I2 স্কোয়ার কে। ভাগ করে দিলে, দুটোকে ভাগ করে দিলে H1 ডিভাইড বাই H2, I1 ডিভাইড বাই I2 তার উপর স্কোয়ার। তুমি কি খেয়াল করতে পারতেছো, যদি দুটো তারের ক্ষেত্রে আর এর মান এবং টি এর মান সমান থাকে, আর এবং টি যদি ফিক্সড থাকে, ধ্রুবক থাকে, সেক্ষেত্রে কোন তারটা বেশি গরম হবে আর কোন তারটা কম গরম হবে সেটা আমি এই কোয়েশন থেকে বের করতে পারবো। সিমিলারলি তোমরা বলতে পারবা যে আমাদের এখান থেকে 2 নাম্বার থেকে একবারে বলো H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু হচ্ছে R1 ডিভাইড বাই R2। 3 নাম্বার সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইড বাই T2। কখন সেটা বলো তো, কি কখন সেটা, যখন আমাদের এইটা বললে যখন দুটো প্যারামিটার স্থির থাকবে, টি যখন পরিবর্তন হবে তখন আমাদের আর এবং আই স্থির, এটার ক্ষেত্রে আই এবং টি স্থির, এটার ক্ষেত্রে আর এবং টি স্থির। কত সুন্দর জিনিস জানো গেলেন, অনেক সুন্দর। তুমি এখন সিম্পলিফাই করতে পারবা, কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা যে এখানে কী হবে। অনেক কিছু করাইলাম, তোমাদের ম্যাথগুলো সামনের দিন হবে ইনশাল্লাহ। আর তার আগে একটা জাস্ট ম্যাথ তোমরা করে চলে যাবা, একটা ম্যাথ করে যাবা। আচ্ছা একটা ম্যাথ করে যাবা, শুধু একটা ম্যাথ, মানে এটা সাংঘর্ষিক হয়, সাংঘর্ষিক হয়। হ্যাঁ,
তোমরা একটু জাস্ট একটা হয়ে গেছে আরমান, একটা মিনিট। হ্যাঁ লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো লিখো লিখো। কোনটা করবে একদম সেই ভার্সনে ম্যাথগুলো দিব নাকি তোমাদের কোন ভার্সনে ম্যাথ দেবো সেটা ভাবতেছি। হ্যাঁ না লিখো 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 লিখো। কোনটা করবো সেটা ভাবতেছি। সিম্পল একটা দিয়ে দিই, তোমাদের অনেকগুলো আছে, তোমরা নিজে করে নিবা। লিখো 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটার, 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটার, 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটার। হ্যাঁ নিমজ্জক হিটার, ওই যে তোমাদের যেটা আছে। কত তড়িৎ প্রবাহ, কত তড়িৎ 40 মিনিট ধরে প্রবাহিত করলে, কত তড়িৎ 40 মিনিট ধরে প্রবাহিত করলে, কত তড়িৎ 40 মিনিট ধরে প্রবাহিত করলে, লিখছো করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণতার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণতার, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তাপমাত্রা লেখা দরকার নেই, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 কেজি পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাবে বা উন্নীত হবে। হ্যাঁ 5 কেজি পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে উন্নীত হবে বা পৌঁছাবে। হ্যাঁ হ্যাঁ বলছো। আচ্ছা শোনো আমি বলি তোমাদের মেথড আমার কয়টা আছে ভাই সলভ করার, দুইটা। একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস। এমন কথা হচ্ছে দুইটা ক্ষেত্রে কি এক অ্যান্সার আসবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। প্রথমে একটা আসি এসআই। এসআই ক্ষেত্রে আমাদের জানা আছে, এভাবে লিখবা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ, এটা না? তাহলে এখান থেকে আমাদের দেখো ডাব্লিউ বলতে আমাদের এমএস, সরি ডাব্লিউ বলতে আইএস স্কোয়ার আরটি, আর এটা হচ্ছে আমাদের এমএসডিডি। আমাকে বের করতে হবে কার মানটা, আগের মানটা। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এমএসডিটি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর ইন্টু টি আন্ডার রুট। তাহলে এখান থেকে আমাদের আই ইজ ইকুয়াল টু আসতেছে আন্ডার রুট অফ এম এর মান কত, কয় কেজি, 5 কেজি, এস এর মান এসআই ওকে 4200। তারপর ডিডির মান কত, তাপমাত্রা পরিবর্তন 0 থেকে স্ফুটনাঙ্ক মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পার্থক্য কত, 0 মাইনাস 100, সরি 100 মাইনাস 0 ওইটা। আর এর মান কত, কত ওহম দেওয়া ছিল 400, সময় কত 40 মিনিট, মানে 40 গুণন 60 সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এইটা ক্যালকুলেশন করে তোমাদের আই কত আসে, 1.48 এম্পিয়ার। হ্যাঁ এই তো। এবার একটু আসো সিজিএসে, তোমরা ফির আবার আফসোস করবা, তোমাদের মাঝে কেউ বলবে না না একটু দেখাই অল্প একটু। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তোমার একটু কথা আছে। এইখানে আর এইখানে সাবা, এইখানে এইখানে এই যে ডাব্লিউ, শোনো কেন, এইখানে আমাদের এই যে এইচ যেটা ছিল সেটা কী ছিল আমাদের 0.24, সূত্র মনে আছে তো 0.24 আই স্কোয়ার আর ইন্টু টি। এখন তোমাকে বলতে হবে এইচের জায়গায় এমএসডিটি ইজ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে আমাদের আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের আই এর মান লাগবে। তাহলে আই ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের এমএসডিটি ডিভাইড বাই 0.24, হিমেল চাপাচাপি করো, ইন্টু 0.24 ইন্টু কী থাকতেছে বলো তো, একটু বলো, আর ইন্টু টি। এটা না, এটা আন্ডার রুট। তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল টু আসতেছে আন্ডার রুট অফ এম এর জায়গায় কত গ্রাম, 5 কেজি, মানে গ্রামে কনভার্ট করতে হবে 5000। এস এর মান 1, ডিটির মান হচ্ছে 100, নিচে 0.24 ইন্টু আর এর মান 400, টির মান 40 গুণন 60, 1.8। এই ভালোভাবে বলো, সাফি দেখো না, এটা ইয়ে করো, ইনশিওর হও। ব্যাপার কি না, তোমাদের মাঝে অনেকে থাকতে পারে যে আমি এটা দিয়ে করলে ওটা দিয়ে করলে অ্যান্সার আসবে কি না, এই জন্য জাস্ট দেখাচ্ছি। বুঝতে পারতেছো তো নাকি? কত আসে ওইটা আসছে 1 পয়েন্ট কত বলো, কেন বলো একটু। 1.48, হ্যাঁ 48 এম্পিয়ার। অনেকগুলো ম্যাথ আছে, শোনো তোমাদের, না না আজকাল না, শোনো তোমাদের, শোনো সাবা, এখানে 8টা ম্যাথ আছে, 8টা ম্যাথ আছে, বাসায় গিয়ে আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দিব। এইখানকার টপিকে 8টা আছে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতো।